ওকে, সো নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে আপনারা 10টা, এই যে আজকে যেরকম 7টা ওয়ার্ড নিয়ে আপনারা কাজ করলেন, এরকম আনকমন 10টা ওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন, যে কোনো জায়গা থেকে, ডিকশনারি থেকে হোক, গুগল সার্চ করে হোক, এনি এনিওয়্যার পসিবল, এনিওয়্যার ইউ ক্যান গেট ইউর হ্যান্ডস অন। ওকে, এরকম 10টা ওয়ার্ড আপনারা রেডি করবেন, এরকম 10টা আনকমন ওয়ার্ড, যেই ওয়ার্ডগুলো সচরাচর দেখা যায় না বা সচরাচর বা আপনি কখনো আগে হয়তো ব্যবহার করেন নাই। এরকম 10টা ওয়ার্ড, 10টা ওয়ার্ডের অর্থ এবং একটা করে এক্সাম্পল, সেন্টেন্সের মধ্যে একটা করে এক্সাম্পল আমি চাই, এবং সব ইংরেজিতে হবে। ওকে, নেক্সট ক্লাসে আপনারা যেটা করবেন, এরকম 10টা শব্দ, 10টা শব্দের মিনিং এবং প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে এক্সাম্পল, এটা আপনারা রেডি করে রাখবেন, কোথাও একটা লিখে রাখবেন। আমি নেক্সট ক্লাসে একজন র্যান্ডমলি কয়েকজনকে জিজ্ঞেস করব, এবং আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট পড়ে শোনাবেন যে আপনারা কোন কোন ওয়ার্ডগুলো সিলেক্ট করেছেন। সেন্টেন্স মেক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অর্থ এবং সেন্টেন্স মেক করতে হবে। এক্সাম্পল মানে তো সেন্টেন্স মেক করা, তাই না? ভাই এরকম আনকমন ওয়ার্ডের সোর্স মানে কোথায়, মানে আমরা একটু চেক করব? খুঁজে দেখতে হবে, এটা তো বলবো না, বুঝে গেল? যে কোনো জায়গায় খুঁজে দেখবেন আপনি। যেমন একটা একটা সিম্পল জিনিস দেখায়, যে একটা ছোট্ট ট্রিক দেখায়, আমি যদি আনকনভেনশনাল বা খুবই আনকমন একটা জিনিস আমি যদি সার্চ করে বের করি, আমি ধরেন কর্পোরেট ওয়ার্ল্ডের আমি 10টা আনকমন ওয়ার্ড, হ্যাঁ, 10, আচ্ছা, তো 10 আমি কি দিলাম, 10 আনকমন কর্পোরেট ওয়ার্ডস নো ওয়ান ইউজেস, মানে আমি আরো ফার্দার ইলাবোরেট করলাম, বা আমি যদি শুধু 10 আনকমন কর্পোরেট ওয়ার্ডসও লিখতাম তাহলে চলে আসতো। আচ্ছা, এখন কি হলো, প্রথম যে লিঙ্কটা আসলো, ওয়ান্ডারফুল ওয়ার্ডস দ্যাট ইউ আর নট ইউজিং ইয়েট, মেরিয়াম এন্ড ওয়েবসাইট। সো মেরিয়াম এন্ড ওয়েবসাইট এটা খুবই ভেরিফাইড একটা, খুবই ভালো একটা সোর্স, কারণ এদের এদের ডিকশনারি আছে এবং এরা লিঙ্গুইস্টিক্স এবং ভোকাবুলারি নিয়ে কাজ করতেছে বহু বছর যাবত। সো লেটস সি, এই যে বিবলিওক্লেপ্ট। সো এখানে দেখেন ডেফিনিশন দেওয়া আছে, একদম এক্সপ্লেইন করে দেওয়া আছে, আবার এক্সাম্পলও দেওয়া আছে। আর কি লাগে? এবং ইভেন ইমেজও দেওয়া আছে। সো ইটস সো অ্যাডভান্সড। এটা এখন এত অ্যাডভান্স লেভেলে চলে গেছে। আর কি লাগে আপনার? আপনাকে যা কি করতে হবে, জাস্ট একটু কষ্ট করে পড়তে হবে। হ্যাঁ? গ্রমে, গ্রমে, এটা মোস্ট টিটা উচ্চারণ হয় না, গ্রমে। গ্রমে বা গ্রমেট যেটাই বলে না কি জন্য। এটা হচ্ছে যে an eyelet of firm material to strengthen or protect an opening or to insulate or to protect something pass through it. ওই যে আমরা আইলেট ইউজ করি না, ওই যে পর্দা টাঙানোর জন্য বা একটা পোস্টারে ফিতা, একটা পোস্টারে দড়ি টাঙানোর জন্য, হ্যাঁ, এই আইলেটটা কি বলে, এবং ছবি এই জন্য দিয়ে দেওয়া আছে, এগুলা কি বলা হচ্ছে, গ্রমেট। ওকে, মেলড্রপ, দেন অক্টোথর্প, দেন হচ্ছে নসিয়েন্ট। হুম। ভাইয়া ইউআরএলটা আমাদের একটু মানে চ্যাট বক্সে একটু ও দেন। আচ্ছা, তাহলে মানে আর তাইলে আপনাদের তো তাহলে হোমওয়ার্ক হইলো কি, আমি ইউআরএল দিয়ে দিব, আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন আর পেস্ট মারবেন। নো, আমি এটা অনেক ক্রস করে দিচ্ছি। খুব চালাক আপনারা আসলে। এরকম করেন কেন ভাই? না না, ছি ছি ছি, এটা ঠিক না, তাহলে তো এটা অ্যাসাইনমেন্ট হইলো না, আমি দিয়ে দিলাম, তাহলে এটা অ্যাসাইনমেন্ট হলো কেমন? আপনারা যেখান থেকে পারেন এরকম খুঁজে বের করেন, আমি আপনাদের তো তারপরও গাইডলাইন দিয়েই দিলাম, হ্যাঁ। এটা আপনারা আপনারা খুঁজে, এই জন্য এটা দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড অ্যান অ্যাসাইনমেন্ট। এটা আপনাদের একটু মাথা খাটাইতে হবে, যে দেখছেন এই জন্যই রবি টেন মিনিট স্কুল এত পেয়ে বসে আপনাদেরকে, মানে ইউ গাইজ আর দ্য প্রাইম ক্যান্ডিডেটস ফর ইউ গাইজ আর দ্য প্রাইম ভাই আমরা ভিকটিমস ফর দি। লেজি। ইয়া, এটা তো যেদিন আপনারা ইন্ট্রোডাকশন দিছেন ওই দিন আপনারা, আপনাদের মধ্যে 90% অফ দ্য পিপল, এই ক্লাসের আপনাদের 90% অফ দ্য স্টুডেন্টস, তারা সবাই বোঝেন যে হ্যাঁ আই এম কাইন্ড অফ লেজি, তখনই আমি বুঝছি কি কি করতে হবে। ভাই আমরা আসলে রেডিমেড আসলে পাইতে পাইতে মানে এটা এটা সবকিছুই এটা এখন এটা রেডিমেড, মানে সবজি রেডিমেড, এটা শুধু রান্না সবই এটা রেডিমেড। শুধু এটা শুধু আপনারা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই ফেনোমেনাই চলতেছে। সো এত লেজি হলে সমস্যা, তাহলে শেখার চান্স কমে যায়, একটু মাথা খাটাতে হয়, একটু পরিশ্রম করতে হয়। আচ্ছা, তো ভাইয়া আপনি হ্যাঁ, কিন্তু দেখেন আমাদের আমরা কিভাবে করবো, বুঝি নাই কোনটা এটা আপু। মানে অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে করবো দেখাই দিয়েছেন, আমরা পেয়ে যাবো, আমরা সবার পরে এক্স্যাক্টলি, আমি এক্স্যাক্টলি, আর কি চাই? পেয়ে যাবে, আপনি এখন দেখাই দিন আমি যদি ভাইয়া। ইউআরএল ও দিয়ে দিই তাহলে তো হইছে কাজ, তাহলে তো আর এটা দেওয়ার কোনো মানে হলো না। এটা এক্স্যাক্টলি ঠিক বুঝছেন। আচ্ছা, লেটস টক অ্যাবাউট দ্য প্রেজেন্টেশন স্কিলস। এখন আমি বলতেছি না যে আমি লেজি না, আমিও লেজি, আমার অনেক সময় লেজি না, বাট অ্যাট লিস্ট কিছু কাজ তো আমি করি। দিস ডেজ আই এম অ্যাকচুয়ালি ফ্রিকিং লোডেড উইথ ওয়ার্ক। আমার হাতে মানে আমি যা কুলায় উঠতে পারি তার চেয়ে অনেক বেশি কাজ আমার এখন। আমি শেষ করতে পারতেছি না কোনোভাবে কাজ। একটা শেষ করলে দেখি আরেকটা চলে আসছে।
Where did it go? Communication রাখছি না। Yep, got it. Acha, this is actually called a public speaking module, but the same rules will apply for presentation skills as well. Presentation skill মানে আমি এটা বলতেছি না যে আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট বানাইবেন, পাওয়ার পয়েন্ট কিভাবে ইউজ করবেন, ওগুলো নিয়ে আমরা কথা বলবো না, কারণ দিস ইজ নট আ সফটওয়্যার ক্লাস। উই আর গোয়িং টু ডেলভ ইনটু দ্য সফট স্কিল অ্যাসপেক্ট অফ ইট। মানে এখানে আর্টিকুলেশন, দেন হচ্ছে আপনার এটার এমবেলিশমেন্ট, দেন এটার মধ্যে আপনি কি কি এক্স ফ্যাক্টরস ইনক্লুড করতে পারবেন, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো পাবলিক স্পিকিং, অথবা আচ্ছা আমি একটা কাজ করি, আমি এটাকে অ্যাড করেই দিই, পাবলিক স্পিকিং or slash, right? Boom, done. So পাবলিক স্পিকিং অথবা প্রেজেন্টেশন স্কিলস, এই জিনিসগুলো আপনি কোথায়, কিভাবে এবং কেন কাজে লাগাতে পারবেন। ফার্স্ট অফ অল, যেটা আমি শুরুর দিকে আপনাদের বলছিলাম যে একজন গ্রাফিক ডিজাইনার হয়তোবা খুব ভালো কমিউনিকেশন স্কিল না থাকলেও কাজ চালায় দিতে পারে, মোটামুটি ঠেকার কাজ চালায় দিতে পারে। ওকে, সো এখন বাট it's quite different for digital marketers. Digital marketerদের জন্য it's not quite simple. গ্রাফিক ডিজাইনিং এর সেলিংটা হয় কিভাবে? আপনি আপনার ডিজাইন দেখাইলেন, ডিজাইন পছন্দ হলো, নিয়ে নিল, এখানে এত কথাবার্তা কিন্তু দরকার নাই। ওকে, এবং গ্রাফিক ডিজাইনিং ইজ মোর বেসড অন অ্যাস্থেটিক্স। আপনার কাছে, আপনার চোখে হয়তো একটা জিনিস ভালো লাগতেছে, আরেকজনের কাছে কিন্তু জিনিসটা ভালো নাও লাগতে পারে। আবার আপনার ডিজাইনটা দেখে আমি বলছি হ্যাঁ কি একটা ফালতু ডিজাইন করছেন, বাট আপনার বায়ার দেখে বলতেছে আরে ওয়াও, এইটাই তো আমি খুঁজতেছিলাম। এর কারণ দেখেন, এই যে আপনাদের সামনে এখন একটা ইমেজ যে আছে, যে একটা লোক দাঁড়ায় রয়েছে একটা পোডিয়ামে, এটাকে বলা হয় একটা পোডিয়াম বা ডায়াস, যেটাকে বলা হয় পোডিয়াম বা ডায়াসে একজন দাঁড়ায় রয়েছে, কমলা কালারের ব্যাকগ্রাউন্ড, সাদা কালারের ইয়ে। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো মনে করতে পারেন আরে ওয়াও এত সুন্দর স্লাইড, আমি তো এটাই খুঁজতেছিলাম, আমার এরকমই একটা স্লাইড চাই। আবার কেউ কেউ হয়তো মনে করতে ভাইয়া এটা একটা স্লাইড ডিজাইন করছে, এত প্রেজেন্টেশন পড়ায়, আবার এত এত তাই নাকি এই স্লাইডের এই চেহারা, কোনো ওয়াও ফ্যাক্টর তো দেখতেছি না, আর কি একটা কমলা কমলা মতো একটা খ্যাত কালার একটা ব্যাকগ্রাউন্ড লাগাইছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো এটা চিন্তা করতেছেন। সো এই জন্যই বললাম যে ডিজাইনিং এর ব্যাপারটা টোটালি এস্থেটিক এন্ড ইটস আ ম্যাটার অফ প্রেফারেন্স। তো আপনি 10টা ডিজাইন করলে একটা না একটা হয়তো লেগে যাবে, আবার হয়তো কোনোটাও নাও লাগতে পারে, ডিপেন্ডস অন লাক, ডিপেন্ডস অন ইয়োর ক্রিয়েটিভ চয়েস। হ্যাঁ, কিছু কিছু ডিজাইনার আছে যারা ওয়াও ডিজাইন তৈরি করতে পারে, যেটা সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্য হয়, বাট দোজ আর ভেরি রেয়ার, টু ফাইন্ড, এবং দোজ আর ভেরি রেয়ার অকেশনস এজ ওয়েল। কিন্তু ডিজিটাল মার্কেটারদের কাজটা কি? ডিজিটাল মার্কেটারদের কাজটা হচ্ছে কাইন্ড অফ লাইক আ কনসালটেন্ট অর আ সলিউশন বেসড। আপনাদেরকে হয়তো একটা সলিউশন দিতে হয়, অথবা একটা স্ট্র্যাটেজি দিতে হয়, অথবা অ্যাজ এ কনসালটেন্ট কাজ করতে হয়। এখানে কিন্তু কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নাই। হোয়াট ইউ আর অফারিং ইজ দুইটা জিনিস, আপনি অফার করতেছেন দুইটা জিনিস। একটা হচ্ছে সরি, একটা হচ্ছে গ্রোথ, আর 2 নম্বর হচ্ছে ডেটা অর অ্যানালিসিস। আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তিনটা জিনিস অ্যাকচুয়ালি আপনি সেল করতেছেন: গ্রোথ, ডেটা বা অ্যানালিসিস, আর হচ্ছে স্ট্র্যাটেজি। গ্রোথ ইন আ সেন্স, আপনার কাছে যারাই আসবে তাদেরই দেখবেন যে কোনো না কোনো হয়তো কোনো না কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, কোনো না কোনো ওয়েবসাইট আছে, কিছু না কিছু একটা দরকার তাদের। কি দরকার তাদের? তাদের দরকার হচ্ছে গ্রোথ। তাদের যা আছে সেটাকে আপনি বাড়ায় দেন। আমি আপনার কাছে আসলাম যে আমার ফেসবুকে মাত্র 50টা ফলোয়ার আছে, আপনি আমার ফলোয়ার 1 লাখ করে দেন। তো আপনি কি করবেন? আপনি আমার পেজের অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নিয়ে আপনি হয়তো অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করবেন, অথবা কন্টেন্টগুলোকে অপটিমাইজ করবেন, এসইও করবেন। হ্যাঁ, দেন আপনি আরো ব্যাকলিংকস টানবেন, ওখানে পেজের যে ইনফরমেশনগুলো আছে ওগুলোকে ফিল আপ করবেন, সবকিছু একদম মানে টিউন আপ করে আপনি হয়তো আমাকে 1 মিলিয়ন ফলোয়ার এনে দিবেন। তো বেসিক্যালি হোয়াট ইউ আর গিভিং মি ইজ গ্রোথ। আচ্ছা, 2 নাম্বার কি? ডেটা বা অ্যানালিসিস। তো যেটা হচ্ছে যে আপনি এই কাজগুলো যখন করবেন, এর মধ্যে মধ্যে আপনাকে যেটা করতে হবে, ড্যাশবোর্ড গুলাতে চোখ রাখতে হবে। ওখানে বিভিন্ন রকম ডেটা শো করতেছে যে এটা কিভাবে, এটা কোন সেগমেন্টটাকে আপনি বেশি ক্যাপচার করতেছেন,
কোন অডিয়েন্স আপনার কন্টেন্টের প্রতি বেশি রেসপন্স করতেছে, কোন সময়টা, কোন টাইম পিরিয়ডটা আপনার বেশি কাজে লাগতেছে, কোন টাইম পিরিয়ডটা অপটিমাইজড, কোন রিজিয়নের লোকজন আপনার কন্টেন্ট বেশি উপভোগ করতেছে বা বেশি ভিউ করতেছে, এবং কোন আপনার কনভার্সন কতটুকু হচ্ছে, অনেকগুলো ডিফারেন্ট টনস অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস এখানে ইনভলভড। ওকে, সো বেসিক্যালি হোয়াট ইউ আর ডুইং ইজ ইউ আর ডিলিং উইথ ডেটা অর অ্যানালিসিস। তো এইগুলো অ্যানালিসিস করে আপনি বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হচ্ছেন, বা আপনি আপনার স্ট্র্যাটেজিগুলোকে অপটিমাইজ করতেছেন বা ইন্টারচেঞ্জ করতেছেন, যে আমি এখন এই স্ট্র্যাটেজিটা ফলো করবো, আচ্ছা না লেটস ট্রাই উইথ দিস থিং, বা আচ্ছা না এইবার আমি একটা কাজ করি, এটা ইউজ না করে ওটা ইউজ করে দেখি। বুঝা গেল? সো এই ডিফারেন্ট জিনিসগুলো আছে। আর ফাইনালি যেটা আসতেছে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি, দ্যাটস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং দ্যাট ওয়ান ক্যান সেল। এবং একটা জিনিস, কোন একজন মহান ব্যক্তি বলে গেছেন, কোন একজন মহান ব্যক্তি বলছেন নাকি আমি বলছিলাম, আমার ঠিক খেয়াল নাই, আমি এখনো মহান ব্যক্তি হই নাই, বাট হু নোজ, এক সময় হয়তো হয়েও যেতে পারি। ওই সময় আপনারই খুঁজবেন আমার অটোগ্রাফ নেওয়ার জন্য, বাট ইয়া এখনো ওরকমটা হয় নাই। বাট হ্যাঁ, কথাটা হচ্ছে যে দ্য বেস্ট, আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করবেন, আমার একটা ফোন কল আসছে, আই নিড টু টেক দিস। ওকে, সরি অ্যাবাউট দ্যাট, আই হ্যাড আ ফোন কল। আচ্ছা, যেটা বলছিলাম যে কোন একজন মহান ব্যক্তি বলে গেছেন দ্য বেস্ট, আচ্ছা এখানে আমি লিখেই দিই তাহলে মনে থাকবে আরো বেটার, আমারও মনে থাকবে আরো বেটার, মাঝে মধ্যে ভুলে যাই এটা আমি। দ্য বেস্ট প্রোডাক্ট ওয়ান ক্যান সেল ইজ সি intangible। কথাটা হচ্ছে দ্য বেস্ট প্রোডাক্ট ওয়ান ক্যান সেল is a product you cannot see or touch. That means intangible, যেটা অস্পৃশ্য, মানে অস্পৃশ্য, যেটা দেখা যায় না, ধরাও যায় না। ওকে, সো সেই জন্যই বলতেছি স্ট্র্যাটেজি ইজ দ্য বেস্ট প্রোডাক্ট দ্যাট আ ডিজিটাল মার্কেটার ক্যান সেল। তো আপনাকে এখানে কিন্তু কিচ্ছু করা লাগতেছে না, ইউ আর জাস্ট গিভিং দেম অ্যান অ্যাকশন প্ল্যান। আপনি একটা অ্যাকশন প্ল্যান দিয়ে দিচ্ছেন, যাতে আপনি এভাবে এভাবে করেন, এবং আপনার যে নিশ বা আপনার যে মার্কেট সেগমেন্ট বা আপনার যে অডিয়েন্স বা আপনার যে রিকোয়ারমেন্ট, সেটার সাথে আমার মনে হয় এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি এইরকম রেজাল্ট পাবেন। একটা প্রজেকশনও আপনি দিয়ে দিবেন যে এই স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে আপনার গ্রোথ এত% হবে। এই কথাটা কি বোঝা গেল? দ্য বেস্ট প্রোডাক্ট ওয়ান ক্যান সেল ইজ আ প্রোডাক্ট ইউ ক্যান নট সি অর টাচ। এটা থেকে আপনারা কি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, আরেকবার একটু বলেন। এটার মানে হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আপনি দেখতে পাচ্ছেন না বা ধরতেও পারতেছেন না, ইনট্যাঞ্জিবল, যেটা স্পর্শ করা যায় না। ওকে, মানে ফিজিক্যাল কোন প্রোডাক্ট না, যেই প্রোডাক্টটা ফিজিক্যাল না, যেটা একটা জড় বস্তু না, যেটা আপনি ধরতে পারতেছেন না, মোল্ড করতে পারতেছেন না, ইউজ করতে পারতেছেন না, এইটাই হচ্ছে দ্য বেস্ট প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান সেল। দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি। এক্সাম্পল হচ্ছে একটা স্ট্র্যাটেজি। এখানে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট নাই, বাট আপনি কিন্তু সেল করতেছেন। ভাই সেটা কি আমাদের স্কিলও হতে পারে, যে আমরা তো সেটাও আমাদের করতেছি, আমাদের স্কিল। ডেফিনেটলি ইয়োর স্কিল ক্যান বি, বাট তারপরও স্কিল দিয়ে তো একটা প্রোডাক্ট তৈরি করা হয়, তাই না? হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট? বাট আপনি স্কিল দিয়ে যদি স্ট্র্যাটেজি তৈরি করেন, আপনার ধরেন মাথায় স্কিল আছে, আপনার ব্রেনে স্কিলটা আছে, বা আপনার মধ্যে স্কিলটা আছে, আপনি স্কিলটা খাটিয়ে, আপনার মাথা খাটিয়ে বা আপনার ওই নলেজটা খাটিয়ে আপনি একটা স্ট্র্যাটেজি তৈরি করলেন, স্ট্র্যাটেজিটা আপনি সেল করলেন, দ্যাট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান সেল। ওকে, ধরেন আমি আপনাকে একটা লেটার লিখে দিলাম, আমি আপনাকে একটা কভার লেটার লিখে দিলাম, বা আমি আপনাকে একটা সিভি লিখে দিলাম। হ্যাঁ, এটা কি? এটা কিন্তু সিভিটা কিন্তু আপনি ধরতে পারতেছেন, আপনি ফিল করতে পারতেছেন, এটা কিন্তু একটা ফিজিক্যাল প্রোডাক্ট যখন আপনি প্রিন্ট আউট করতেছেন। সো এটা কিন্তু সবসময় ইটস নট গোনা বি দ্য বেস্ট প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান সেল। বাট যখন আপনি একটা আইডিয়া কাউকে দিচ্ছেন, অ্যান্ড আইডিয়া ইজ দ্য বেস্ট থিং। এই ওয়ার্ল্ডে সবচেয়ে বড়, সবচেয়ে দামি দামি যে জিনিসগুলো সেল হচ্ছে, সেগুলোই হচ্ছে আইডিয়া। কারণ এই যে দেখেন, যখন হোয়াটসঅ্যাপ কিনে নিল ফেসবুক হিউজ টাকা দিয়ে, হোয়াটসঅ্যাপ খুব ইয়াং কিছু ছেলে পেলে, মানে কিছু কলেজ বা কিছু ইউনিভার্সিটি ড্রপ আউট, এরা মিলে তৈরি করছিল। তারপর স্ন্যাপচ্যাট এখনো পর্যন্ত কেনার চেষ্টা হচ্ছে, স্ন্যাপচ্যাট মনে হয় না এখনো কিনে পারছে, বাট
যখন কিনে নিল, এই যে ইনস্টাগ্রাম যখন ফেসবুক কিনে নিল, হিউজ টাকায় কিনছে, কিন্তু হিউজ ডিল। সো এখানে কিন্তু কোনো প্রোডাক্ট নাই, জাস্ট কিছু অ্যালগোরিদম আছে, জাস্ট কিছু কোডিং আছে। বাট এগুলার মূল উৎসটা কি? মূল উৎস হচ্ছে একটা আইডিয়া, যে এই একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করব, এই প্ল্যাটফর্ম দিয়ে এরকম হবে। যেমন যে উবার পাঠাও নিয়ে সবাই খুব নাচানাচি করে। উবার পাঠাওয়ের আগেও এরকম, উবারের আগেও এরকম আরো কিছু সার্ভিস ছিল। যেমন ইউএসএ তে একটা সার্ভিস আছে যেটা হচ্ছে লিফট, এটা এখনো পর্যন্ত আছে, এটা কিন্তু অনেক আগের। এটার নাম আপনারা কে কে শুনছেন আমি জানি না, বাট ইউএসএ তে বা এবং ইউরোপে যদি আপনি যান, ওখানে দেখবেন উবারের চেয়ে লিফট আরো বেশি পপুলার, এবং বিশেষ করে ইউএসএ তে লিফট মারাত্মক পপুলার। এখানে উবারের মতো সার্ভিসগুলোই আছে। এই আপনি যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন, যেখানে ইচ্ছা যেতে পারবেন। সঙ্গে আরো কিছু ইয়াও আছে, কিছু ফিচার আছে, যেমন লিফটে আপনি কার পুলিং করতে পারবেন, যেটাকে বলা হয় কার পুলিং। এবং বিশেষ করে যেসব শহরগুলো বেশি জনাকীর্ণ, ওইসব জায়গাগুলোতে কার পুলিংটা বেশি হেল্প হয়। ইন্ডিয়াতে ওই ফিচারটা আস্তে আস্তে আসতেছে। ইন্ডিয়াতেও এরকম সিমিলার আসছে, কার পুলিং মানে হচ্ছে ধরেন একটা গাড়ি 2-3 জন মিলে ভাড়া করলেন। ধরেন আপনার এখন একটা প্রাইভেট কার নিলে আপনার পোষায় না। একটা প্রাইভেট কার ধরেন আপনি এখান থেকে গ্যান্ডারে থেকে ধরেন আপনি গুলশান যাবেন, তো আপনার দেখাচ্ছে যে আপনার বিল আসবে হচ্ছে 350 টাকা বা 400 টাকা। কারণ আপনি একলা গেলে আপনার সমস্যা। তো যেটা হবে যে এখানে 3-4 জন আপনারা শেয়ার করতে পারবেন, বা 3-4 জন ডিফারেন্ট সার্ভিস অ্যাভেইলার তারা এখানে কল করে উঠতে পারবেন। এরকম হতে পারে যে ধরেন আপনি গ্যান্ডার থেকে উঠলেন, আরেকজন উঠলো মতিঝিল থেকে, আরেকজন উঠলো আপনি বলতেছে যে হ্যাঁ এটা তো গুলশানের দিকে যাবে, একজন উঠলো মতিঝিল থেকে, একজন হয়তো উঠলো গুলিস্তান থেকে। দেন প্রত্যেকের মাইলেজ অনুযায়ী ভাড়া ভাগ করে দিল, তাহলে দেখেন আপনার কিন্তু কমে গেল। তো আপনি ধরেন দিলেন, আপনার ভাগে আসলো 150 টাকা, বাকি দুজনের ভাগে ধরেন 100 করে আসলো, তাহলে যে 350 টাকা হয়ে গেল। তো দেখেন আপনার কিন্তু উপরে লোডটা অনেক কমে গেল, যেখানে আপনার 350 টাকা খরচ হতো সেখানে আপনার 200 টাকা কিন্তু সেভ হলো। তো দ্যাট ইজ হোয়াট কার পুলিং মিনস, মানে 2-3 জন মিলে একটা গাড়ি, একটা রাইড শেয়ার, যেটাকে বলা হয় রাইড শেয়ার করা। অ্যাকচুয়াল জি ভাই, এই সিস্টেম আছে তো উবার এখন আসছে। এখানে। উবারে আসেনি, কিন্তু ঢাকায় রাইড শেয়ার আছে তো, হ্যাঁ, এটা রাইড শেয়ার এরকম ঢাকায় আছে, আছে। হ্যাঁ। আর ইন্ডিয়াতেও আমি দিল্লিতে হুম গেছিলাম, ওখানেও আছে ইন্ডিয়াতে অনেক আগে থেকে রাইড আছে। শেয়ার আছে। বাট আপনি কার্পুলিং কিন্তু হ্যাঁ, আরো 15-20 বছর আগে থেকে হচ্ছে ইউএসএ এবং ইউরোপে। অনেক পুরানো থিওরি কিন্তু এটা। সবাই মনে করছে আরে এ তো নতুন ব্যাপার, মানে একদম মানে খুবই ইনোভেটিভ আইডিয়া, হ্যান ত্যান হাবিজাবি কত কিছু। বাট এই থিওরি অনেক পুরনো। ওকে, ওদিকের জিনিসগুলো, পুরাতন আইডিয়া গুলো তো আমাদের আসলে ইন্ডিয়া বাংলাদেশে আসে। প্রথমে ইন্ডিয়া আনে, তারপর ইন্ডিয়ার 2-3 বছর পরে বাংলাদেশে হ্যাঁ, আনে। ইন্ডিয়া যেমন বাংলাদেশ। আপনি জি ভাইয়া। ফেসবুকের কথা চিন্তা করেন, টিকটকের কথা চিন্তা করেন। টিকটক প্রথমে ইন্ডিয়াতে খুব পপুলার হইলো, দেন হুম, বাংলাদেশিরা এটা খাওয়া শুরু করলো, তাই না? তারপর ফেসবুকও ধরেন, প্রথম ইন্ডিয়াতে পপুলার হইলো। হুম। একসময় ইন্ডিয়াতে একটা প্ল্যাটফর্ম খুব পপুলার ছিল, এটার নাম ছিল অর্কুট। কেউ এটার নাম শুনেছেন? না। অর্কুট। এটা আপনি অর্কুট লিখে গুগল করে সার্চ করবেন, এটা হিস্টোরিটা পড়তে পারবেন। অর্কুট ছিল একসময় ইন্ডিয়ার সবচেয়ে পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কাইন্ড অফ লাইক ফেসবুক। বাট যখন ফেসবুক আসলো, অর্কুট পুরা চাটিপাটি গোল হয়ে গেল, একদম পুরো ধ্বংস হয়ে গেল। অর্কুটের নামও এখন কেউ বলে না, এত দ্রুত এটা চেঞ্জ হয়ে, এত দ্রুত এটা হারায় গেল। ওকে, এখন ইন্ডিয়ানরা কিন্তু ফেসবুক থেকে বেরোয় আসতেছে। এখন ইন্ডিয়ানরা কোনটায় ঢুকতেছে? গেস করেন, কেউ একজন বলেন যে কোন ইয়েতে ঢুকতেছে এখন ইন্ডিয়ানরা? ভাই ইনস্টাগ্রাম, আমি তো টুইটার। আমি তো লিখেই ফেলছিলাম, হ্যাঁ টুইটারে আছে, বাট ইনস্টাগ্রাম ইজ বিকামিং মোর অ্যান্ড মোর পপুলার ইন ইন্ডিয়া। এবং নেক্সট 2 বছরে ইনস্টাগ্রাম মেইন স্ট্রিমে চলে আসবে, একদম মেইন স্ট্রিমে চলে আসবে। ফেসবুক ইউজারের সংখ্যা কমতে থাকবে আস্তে আস্তে ইন্ডিয়াতে। ভাইয়া, রিসেন্টলি একটা কি বের হয়েছে, আমি ওটা সম্পর্কে আসলে ওই যে কি ভাই, মানে ভিআইপি এরকম কিছু একটা রিসেন্ট কোনটা? হোয়াট ওয়াজ দ্যাট? ভিআইপি। ভিআইপি মানে বলতেছে সবাই। আবার হোয়াটসঅ্যাপ। ভিআইপি? হোয়াটসঅ্যাপের মতোই ভিডিও কলিং, চ্যাটিং। ভিআইপি এরকম ভিপ 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 বলে। ভিপ নাকি ভিপ নাকি ভোয়েপ? ভিপ নাকি রিসেন্ট। ভিওআইপি? ভিআইপি ভিআইপি বি। বিআইপি বিপ? হ্যাঁ, ভিআইপি। না, এটার ব্যাপারটা আমি এখনো জানি না, দেখতে হবে, ভিপ। তাহলে দেখতে হবে, এখন এটার ব্যাপারে খুব একটা বেশি জানি না। বাট হ্যাঁ, মেইন স্ট্রিম সোশ্যাল মিডিয়ার একটু কথা একটু। যদি বলি, ইনস্টাগ্রাম এখন এটা খুব পপুলার হচ্ছে ইন্ডিয়াতে, এবং বাংলাদেশেও কিন্তু এখন ইনস্টাগ্রাম পপুলার হওয়া শুরু করছে। বাট ইন্ডিয়ানরা কিন্তু ইনস্টাগ্রাম চালানো শুরু করছে আরো 3 বছর আগে থেকে। ইনস্টাগ্রাম অলরেডি আরো পপুলার হওয়া শুরু হয়েছে 3 বছর আগে থেকে। তো বাংলাদেশে এখন এটা মাত্র মেইন স্ট্রিমে আস্তে আস্তে বাংলাদেশটা মেইন স্ট্রিমে ঢুকতে আরো 2-3 বছর লাগবে। তো আমরা অলরেডি বাই দেন কিন্তু 6 বছর পিছিয়ে যাব। তো আর ইনস্টাগ্রাম ইউএসএ তে পপুলার হয়েছে আরো 8-9 বছর আগে। কারণ আমি যখন অস্ট্রেলিয়ায় গেছি 5-6 বছর আগে,
তখন আমি গিয়ে দেখছি যে অলরেডি ওখানে ইনস্টাগ্রাম সয়েল আপ, ওখানে ইনস্টাগ্রামই ইউজ করে সবাই বেশি, ফেসবুক ওখানে অস্ট্রেলিয়ানরা তেমন একটা ইউজ করে না। ওকে, সো সবকিছুই ঘুরে ফিরে আসে, আমরা পাই সবার পরে। ওকে, সো এখন যেটা বলতেছিলাম যে বাট যেটাই হোক না কি জন্য সবকিছু এভরিথিং ইজ অরিজিনেটেড ফ্রম অ্যান আইডিয়া। সো অ্যান আইডিয়া অর সামথিং ইনট্যাঞ্জিবল, যেটা ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, এটাই হচ্ছে দ্য বেস্ট প্রোডাক্ট দ্যাট ইউ ক্যান সেল। ওকে, সো এই জন্য বললাম যে ডিজিটাল মার্কেটারদের তো এখন একটা আইডিয়া সেল করা তো চারটিখানি কথা না, আপনি এটা ধরাতে পারতেছেন না, দেখাতে পারতেছেন না, স্পর্শ করাতে পারছেন, এটা আপনার বিভিন্নভাবে এক্সপ্লেন করা লাগতেছে। সো ওয়ার এভার আ ফিজিক্যাল প্রোডাক্ট, তো ডেফিনেটলি মানে মোস্ট অফ দ্য টাইম ডিজিটাল মার্কেটারদের এই ধরনের জিনিস নিয়ে ডিল করতে হয় এবং এই ধরনের জিনিসগুলি সেল করতে হয়। সো সেই ক্ষেত্রে প্রেজেন্টেশন স্কিলটা খুবই জরুরি, কারণ যেহেতু আপনাকে এই জিনিসটা এক্সপ্লেইন করা লাগতেছে, প্রেজেন্ট করা লাগতেছে, অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইট রিয়েলি ওয়েল টু দ্য ক্লায়েন্ট, আদারওয়াইজ দ্য ক্লায়েন্ট উডন্ট আন্ডারস্ট্যান্ড। এবং আপনি সবসময় কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার ক্লায়েন্ট একজন ডিজিটাল মার্কেটার হবে, কারণ ক্লায়েন্ট যদি ডিজিটাল মার্কেটার হইতো তাহলে আর আপনার কাছে কেন আসতো, তাই না? এবং সে যদি এগুলো এত বুঝতো তাহলে তো সে নিজেই করে নিত, তাহলে তো আর আপনার কাছে আসতো না, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, ডু ইউ ফিল কুল, কাম অ্যান্ড কালেক্টেড? আপনি যখন আমি জানি না আপনাদের কখনো কারো পাবলিক স্পিকিং বা প্রেজেন্টেশন দেওয়া লাগছে কিনা, এটা একাডেমিক প্রেজেন্টেশন হতে পারে, জব সেক্টরে প্রফেশনাল প্রেজেন্টেশন হতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ। আপনার কিরকম লাগে তখন? আপনি কি তখন খুব কুল থাকেন, মানে খুব কনফিডেন্ট থাকেন, খুব কালেক্টেড মানে কি, খুব মানে কম্পোজ থাকেন? এই যেখানে ছবির যে মানুষগুলোকে দেখা যাচ্ছে যে খুব কনফিডেন্ট, যে আরে হ্যাঁ আপনাকে খুঁজছে বাংলাদেশ, তারপরে এই যে ম্যাডাম খুব সুন্দর করে পড়াচ্ছে যে হ্যাঁ আমার ক্লাস করলে আপনি এ প্লাস পাবেন, তারপরে এই যে এই যে আমাদের যে ছোট ভাইটি হাইসে রয়েছে, তার পিছনে অনেকগুলো লোক, আপনাদের কি এরকম এক্সপ্রেশন থাকে প্রেজেন্টেশন দেওয়ার সময়? আমাকে একটু বলেন অনেস্টলি। ভাইয়া ভয়ে থাকি। আচ্ছা, না এরকম ভাইয়া ভাইয়া, আমার তো মনে হয় এই টার্মটা ইউজ করা উচিত, ডায়াসফোবিয়া। ও মানে ডায়াসফোবিয়া, প্রচন্ড রকম ভয় লাগে। ইটস আ সিরিয়াস থিং, ইটস আ সিরিয়াস থিং। এটাকে আরেকভাবে মনে বলা যায়। হয় ভাইয়া অনেক বেশি হ্যাঁ, কনফিডেন্ট, বাট পরে গেলে দেখা যায় যে না আসলে কনফিডেন্ট বাট না। সোজা কথা আপনাদের চেহারাগুলো এরকম থাকে না, তাই না? ভাইয়া একটা একটা ভাবি আরেকটা না ভাবে ভাইয়া। জানে। এক্স্যাক্টলি, বুঝতেই পারি এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। এখন দেখেন এই চেহারাগুলোর সাথে আপনাদের মিলে কিনা চেহারা, বিশেষ করে মাঝখানে যে ছোট্ট ভাইটা, এই ছোট্ট ভাইটির চেহারার সাথে মিলে কিনা দেখেন একটু। ভাই এত খারাপ হয়নি এত অবশ্য। খারাপ না, ইন্টারনালি, অন দি ইনসাইড, কিছুটা। এক্সটার্নালি না, অন দি ইনসাইড এরকম রাইট। মনে না যে লুকায় যাই। ভাইয়া আমার 3 নাম্বারটা ভাইয়া মানে পালাই, মানে আচ্ছা, পলায় পালায়, যায়। হ্যাঁ হ্যাঁ, যে পালায় থাকি, কিন্তু পলাইতে পারলে হয়, তাই না? এটাকে আরেকটা ভাষায় আরেকটা শব্দে বলা হয় হচ্ছে স্টেজ ফ্রাইট। এই শব্দটা কেউ শুনছেন কখনো? স্টেজ ফ্রাইট, এটাকে বলা হচ্ছে না স্টেজ ভাইয়া ফ্রাইট। হ্যাঁ, শুনিনি। স্টেজ ফ্রাইট মানে হচ্ছে মঞ্চে দাঁড়ানো বা জনসাধারণের সামনে দাঁড়িয়ে কোনো কিছু বলার যে ভীতি বা জনসমক্ষে আসার যে ভীতি, এটাকে বলা হয় হচ্ছে স্টেজ ফ্রাইট। ওকে, এই দেখেন আরেকটা নতুন শব্দ শিখে ফেললেন। শব্দ না, এটা অ্যাকচুয়ালি একটা টার্ম, একটা টার্মিনোলজি। তো ইটস এ সিরিয়াস প্রবলেম, এটা কিন্তু ছোট করে দেখার কিছু না, ইটস এ সিরিয়াস প্রবলেম। এখন আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের পার্সোনালিটি আছে, কেউ কেউ হয়তো আছেন এক্সট্রোভার্ট, কেউ কেউ হয়তো আছেন ইন্ট্রোভার্ট। এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট কি এটা আমরা মোটামুটি জানি মোস্ট প্রবলি, রাইট? যারা একটু ওপেন থাকে, একটু কথাবার্তা বলতে পছন্দ করে, লোকজনের সাথে সহজে মিশে, তারা হচ্ছে এক্সট্রোভার্ট। আর যারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, লোকজনের সাথে মিশতে তেমন একটা পছন্দ করে না, চুপচাপ থাকে, এরা হচ্ছে ইন্ট্রোভার্ট। ওকে, সো এখন স্টেজ ফ্রাইটটা কাদের হতে পারে? ইন্ট্রোভার্টদের হতে পারে নাকি এক্সট্রোভার্টদের হতে পারে? আপনাদের কি মনে হয়? ইন্ট্রোভার্ট। আচ্ছা, ইন্ট্রোভার্ট। আচ্ছা, আচ্ছা, ইন্ট্রোভার্ট। আচ্ছা, আচ্ছা, কো কো কো। সো এখন আপনাদের কি মনে হয়, হোয়াট টাইপ অফ পার্সোনালিটি অ্যাম আই? আমাকে কি ধরনের, আমি এই যে আপনাদের সাথে এতগুলো ক্লাস হলো, মোটামুটি কটা 4টা 5টা ক্লাস তো হয়ে গেছে, সো আপনাদের কি মনে হচ্ছে যে আমি কি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? এক্সট্রোভার্ট। ভাই এটা কি কোশ্চেন করার মতো না? আপনি আপনি আমাদের ভাই আপনি ভাইয়ার বলেছিলেন communication আপনি জানেন। ইন্ট্রোভার্ট। আচ্ছা, আচ্ছা, হুম হুম হুম। এখন আপনাদের কি মনে হয় যে একটা প্রেজেন্টেশন দেওয়ার আগে আমি কিরকম ফিল করতে পারি? কনফিডেন্ট ফিল করতে পারেন ভাইয়া, আপনার ভিতর সে কনফিডেন্ট আছে। ভাইয়া এগুলা তো আসলে আস্তে আস্তে প্রেজেন্টেশন দিতে দিতে একটা অভ্যাস হয়ে যায়, তখন আস্তে আস্তে মানে কনফিডেন্স চলে আসে। ওকে, 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 কো। আচ্ছা, এখন উড ইউ বিলিভ যে আমি যদি আপনাদের এখন বলি যে এখনো পর্যন্ত কোনো প্রেজেন্টেশন দিতে যাওয়ার আগে আই ডু গেট নার্ভাস।
আমি যদি বলি যে এখনো পর্যন্ত কোনো প্রেজেন্টেশন দিতে গেলে বা ইভেন ধরেন আমাকে বলা হলো যে কালকে থেকে একটা নতুন ব্যাচ শুরু হবে, আপনার কালকে থেকে ওদের সাথে ক্লাস শুরু, আমি তাদের প্রথম ক্লাসটা নেওয়ার সময়ও আই গেট নার্ভাস। উড ইউ বিলিভ ইফ আই সে দ্যাট? না সেটা দেখে বোঝা যায় না, মনে হয় না তো ভাইয়া। এক্স্যাক্টলি। আপনি তো আমাদের বুঝি নাই। প্রথম ক্লাস ছিল, হ্যাঁ আমাদের সাথে যে আপনার ক্লাস ছিল ভাইয়া, Yeah, আপনি yeah. তো খুব মানে নরমালি মিশছেন এবং মনে হচ্ছিল যেন মানে আপনার ভিতরে খুব কনফিডেন্স আছে, এরকম আচ্ছা। আমার কাছে মনে হয়। তো যে দেখেন, আপনি বলছিলেন ভাই হ্যাঁ, আপনি ইন্ট্রোভার্ট, কিন্তু হ্যাঁ। আপনি শো করেন যে আপনি এক্সট্রোভার্ট। এক্স্যাক্টলি। তো যে দেখেন, সো ইউ গাইজ হ্যাভ বিন beguiled। তো আপনারা না প্রতারিত হন নাই, বাট আপনাদেরকে আমি ধোকা দিছি ইন দ্য সেন্স যে আমার যে নার্ভাসনেসটা আছে বা আমি যে কনফিডেন্ট না অ্যাকচুয়ালি, বা আমি যে কমফোর্ট ফিল করতেছি না, আমি যে কমফোর্টেবল ফিল করতেছি না এই সিচুয়েশনে, আপনাদের যখন প্রথম ক্লাসটা আমি নিছি, সেটা কিন্তু আমি আপনাদের চোখে ধুলা দিয়ে দিছি, আমি কিন্তু আপনাদেরকে বুঝতে দেই নাই। আপনার মনে হচ্ছে আরে বাপরে এত কনফিডেন্ট, হ্যাঁ তো মানে আমরাই ভয় পাওয়া যাচ্ছি, হ্যাঁ উড়ায় দিতেছে, এরকম টাইপের, হ্যাঁ তাই না? সো দ্যাট ইজ ওয়াই you guys have been beguiled। বাট যেটা হচ্ছে যে অনেস্টলি স্পিকিং, এখনো পর্যন্ত ধরেন নতুন কারোর সাথে পরিচিত হতে গেলে, নতুন কোনো ব্যাচের ক্লাস নিতে গেলে, কোনো প্রেজেন্টেশন দিতে গেলে, আই স্টিল গেট নার্ভাস। বাট তারপরও আই গেট থ্রু দ্যাট। হাউ? কিভাবে আমি পারতেছি এই জিনিসটা ওভারকাম করতে? আপনারা যেরকম নার্ভাসনেস ফিল করতেছেন, আই ফিল দ্য সেম থিং, আই ফিল দ্য সেম কাইন্ড অফ নার্ভাসনেস। ইভেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। গত সপ্তাহে আমার মাস্টার্সের ফার্স্ট সেমিস্টারের লিসেনিং অ্যান্ড স্পিকিং এক্সাম ছিল। ওখানে উই হ্যাড টু ডু এ কনভারসেশন, আমাকে আমার ক্লাসমেট একজনকে পার্টনার হিসেবে দেওয়া হয়েছে। সো উই হ্যাড টু ডু এ কনভারসেশন ইন ফ্রন্ট অফ দ্য ইন্টারনাল এক্সামিনার্স অ্যান্ড দ্য এক্সটার্নাল এক্সামিনার্স। ওই সময় কিন্তু আই গট নার্ভাস, মানে মাই হার্ট, মানে নার্ভাস ইন দ্য সেন্স যে মাই হার্ট ওয়াজ বিটিং ফাস্ট, দু এক জায়গায় আমার স্ট্যামারিং হয়েছে, আর আমাকে চিন্তা করতে হয়েছে, এবং আমার মানে সোজা কথা আমি টেন্স ছিলাম। টেনশনের যে লক্ষণগুলো থাকে, যে সোয়েটিং হওয়া, কান গরম হয়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, হ্যাঁ, তারপর মুখ শুকিয়ে আসা, তারপর হার্টবিট বেড়ে যাওয়া, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু আমার মধ্যে ছিল। বাট স্টিল আই গেভ আ স্টেলার পারফরমেন্স। হাউ ডিড আই ডু দ্যাট? কিভাবে মনে হয়, মানে হোয়াট ডু ইউ গাইজ থিঙ্ক, যে কিভাবে এটা সম্ভব? আপনারা অনেকে মনে করতে পারেন যে এনাফ প্র্যাকটিস করলে মনে হয় এগুলা, হ্যাঁ। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ আই আন্ডারস্টুড দ্যাট। সো যেটা হচ্ছে যে, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা যদি আমি অনেক প্র্যাকটিস করি বা অনেকগুলো প্রেজেন্টেশন দেই, তাহলে মনে হয় এগুলো আর থাকবে না। এটা রং। ইফ আই টেল দ্যাট, মানে ইফ আই সে দ্যাট টু ইউ, যে আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই নার্ভাসনেস একদম থাকবে না, তাহলে আই উড বি লাইং টু ইউ। আমি আপনাদেরকে তাহলে মিথ্যা কথা বলবো, এটা মিথ্যা কথা বলা হবে। দ্য অনেস্ট ট্রুথ, দ্য কোল্ড হার্ড ট্রুথ ইজ যে এই যে আপনি যে প্রেজেন্টেশনের যে এই যে ফোবিয়া বা স্টেজ ফ্রাইট বা আপনার যে টেনশন, এই জিনিসটা এটা কখনোই যাবে না, ইট উইল অলওয়েজ বি দেয়ার। তাহলে হোয়াট চেঞ্জেস? তাহলে আপনি কিভাবে ভালো প্রেজেন্টার হবেন? হাউ ক্যান ইউ বিকাম আ গুড প্রেজেন্টার? কি মনে হয় আপনাদের, মানে হোয়াট চেঞ্জেস? সেটাই শিখতে যাচ্ছি ভাইয়া, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিভাবে এই জিনিসটা আমরা মেনটেন করব, কিভাবে কনফিডেন্টলি প্রেজেন্টেশন দিতে পারবো। ওকে, আচ্ছা। তো এখন এটা একটু বায়োলজিক্যাল লেভেলে যাই, একটু হয়তো কঠিন লাগবে, বাট একটু মানে মানে একটু কিপ আপ করার চেষ্টা করেন। সেটা হচ্ছে মানুষের ব্রেন যখন, মানে একদম সোজাসুজি মেডিকেল সায়েন্সের ব্যাপার, মানুষের ব্রেন যখন নতুন কোনো কিছু করতে চায় বা নতুন একটা জিনিস শিখতে চায়, ধরেন একটা পৃষ্ঠা আপনি পড়ে ওখান থেকে নতুন একটা জিনিস আপনি শিখবেন, এই পৃষ্ঠাটা আপনি আগে কখনো পড়েন নাই বা আগে কখনো দেখেন নাই, বা আপনি হয়তো একটা ভিডিও তৈরি করবেন বাট আপনি কখনো ভিডিও তৈরি করেন নাই, আপনি ভিডিও এডিটিং শিখবেন বা আপনি কখনো ভিডিও এডিটিং করেন নাই আগে, হ্যাঁ, আপনি জাস্ট একটা ইউটিউব ভিডিও দেখে দেখে স্টেপ বাই স্টেপ আপনি শেখার চেষ্টা করতেছেন। সো এরকম সিচুয়েশনে যখন মানুষ পড়ে, তখন মানুষের ব্রেন থেকে একটা হরমোন সিক্রেশন হয়, এটাকে বলা হয় হচ্ছে কর্টিসল। এই হরমোনটার নাম হচ্ছে কর্টিসল। এখন কর্টিসল এটা খুবই দরকারি একটা হরমোন, আবার এটা খুবই বাজে একটা হরমোন। এটার জন্য ব্যাড ইফেক্ট পড়ে শরীরে। এটার ব্যাড এফেক্টটা হচ্ছে, এইটা কর্টিসল আপনাকে, এটা অ্যাকচুয়ালি ব্যাড এফেক্ট বলতে আপনি কোনো ফিজিক্যাল অনুভব করবেন না, আপনি দেখবেন না যে আপনার ফোসকা পড়তেছে বা আপনার ইরিটেশন হচ্ছে বা ব্যথা, ওরকম কিছু না। বাট কর্টিসল যেটা করে, কর্টিসল আপনাকে সেন্সেশন দেয় যে আপনি একটা ব্যথা পাইলে যেরকম সেন্সেশন, বা আপনার
কোনো জায়গায় আঘাত পাইলে বা ওই কোনো জায়গায় আহত হইলে যদি আপনার যে সেন্সেশনটা, সেই সেন্সেশনটাই কর্টিসল আপনাকে দেয়। এবং এই কারণে আপনারা যে একটা জিনিস খেয়াল করবেন, ওই যে আমরা বলি না যে বাচ্চা পড়তে চায় না, হ্যাঁ, বা শিখতে চায় না, বা আমরাও যখন ছোট ছিলাম আমাদের বাপ মা অনেক চিল্লাইছে, হ্যাঁ পড়তে চায় না, কিচ্ছু পড়তে চায় না, এই পড়তে বসলে আধা ঘন্টা পরে উঠা যায়, একটু কখনো টানা 1 ঘন্টা 2 ঘন্টা পড়ে না। এই যে দেখেন, আপনি যখন টানা 1 ঘন্টা 2 ঘন্টা পড়তেছেন, আপনার কিন্তু আপনার মনে, আপনার ফিলিংটা কি আসছে যে আমার মাথা গরম হয়ে গেছে, আমার একটু দম নিতে হবে, হ্যাঁ, দম বন্ধ আসতেছে, বা একটু আমার টেবিল থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে আসতে হবে, এই যে গরম হয়ে যাচ্ছেন আপনি, এই জিনিসটাই হয় হচ্ছে কর্টিসলের কারণে। কারণ মানুষের ব্রেইন সবসময় সারাক্ষণ ইনফরমেশন নিবে এইভাবে কিন্তু ডিজাইন করা না। মানুষের ব্রেইন এটাকে একটা ইঞ্জিনের সাথে তুলনা করা যায়। একটা ইঞ্জিন যখন আপনি বেশি সময় ধরে রান করেন, তখন কি হয়? ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হয়, সীসা বের হয় এবং গরম হয়ে যায়। তখন কি করতে হয়? ইঞ্জিনটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে তারপর আবার চালাতে হয়। দ্য হিউম্যান ব্রেইন ওয়ার্কস এক্স্যাক্টলি লাইক দ্যাট। এবং ওই যে বললাম না যে কালো ধোঁয়া বা সীসা বের হয়, এটা হয় হচ্ছে এরকম হয় ব্রেইন থেকে, কারণ হচ্ছে কর্টিসলের কারণে। বাট কর্টিসল যদি বের না হয়, এটা যদি সিক্রেশন না হয়, তাহলে কিন্তু আপনার যে ড্যামেজটা হচ্ছে, এই রিপেয়ারেশনটা কিন্তু হচ্ছে না, আপনার রিপেয়ারটা কিন্তু হচ্ছে না। সো দ্যাট ইজ হোয়াট কর্টিসল ডাজ। এবং অনেক সময় আঘাত পাইলে এক্সট্রা কর্টিসল স্প্রে দেওয়া হয়। যে অনেক সময় দেখেন না যে ফুটবলাররা পড়ে গেলে আঘাত পায়, হ্যাঁ, আঘাত পেলে একটা যে স্প্রে করে দেওয়া হয় না ফুটবলাররা, ক্রিকেটাররা, দেখছেন তো সবাই? ওগুলা কিন্তু অ্যাকচুয়ালি স্টেরয়েড জি স্প্রে। ভাইয়া। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি স্টেরয়েড স্প্রে, স্টেরয়েড স্প্রে, এবং ওই স্প্রের মধ্যে এটাই থাকে, কর্টিসল। ওগুলাকে যারা ওই মেডিকেল অ্যাসপেক্ট নিয়ে যারা কাজ করে ওই স্প্রেগুলোর, তারা এটাকে কর্টিসল স্প্রেই বলে থাকে। তো ওই আঘাতটা সারানোর জন্য কিন্তু আবার ওইটাই এসেনশিয়াল। তো এটা খুবই উইয়ার্ড একটা হরমোন, বুঝা গেল ব্যাপারটা? তো এখন প্রেজেন্টেশনের বেলায় আমরা আসি। তো ধরেন আপনি প্রেজেন্টেশন দিতে অভ্যস্ত না, বা আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন অনেকবার, হ্যাঁ, বাট আমরা কিন্তু সারাক্ষণ 24 ঘন্টা প্রেজেন্টেশন দেওয়ার মধ্যে থাকি না, তাই না? আমরা হয়তো মাসে একটা প্রেজেন্টেশন দেই, বছরে হয়তো একটা দেই, কেউ হয়তো সপ্তাহে একটা দেয়, একেকজনের এক রকম ফ্রিকোয়েন্সি। যেমন আমার প্রেজেন্টেশন দেওয়ার ফ্রিকোয়েন্সি কিরকম, আমার তো রোজই, মানে অনলাইন প্রেজেন্টেশন তো এখন প্রতি সপ্তাহে দেওয়া লাগতেছে, তাই না? আর যখন আপনাদের সাথে সামনাসামনি ক্লাস হতো, তখন তো আমার রোজই ফিজিক্যাল প্রেজেন্টেশন দেওয়া লাগতো। তার আগে যখন আমি কর্পোরেট সেক্টরে ছিলাম, কর্পোরেট সেক্টরে দেখা যেত প্রতি সপ্তাহে একটা দুইটা প্রেজেন্টেশন থাকতো। তারপর যখন অস্ট্রেলিয়ায় ছিলাম, অস্ট্রেলিয়াতে যখন পিআর নিয়ে কাজ করছি, পাবলিক রিলেশনস, তারপর সেলস, কাস্টমার সার্ভিস, এগুলো নিয়ে কাজ করছি, ওখানেও আমার মোটামুটি সপ্তাহে একটা না একটা প্রেজেন্টেশন থাকতোই। ওকে, বাট তার আগে আমার পুরো ভার্সিটি লাইফে আমি মাত্র একবার প্রেজেন্টেশন দিছি। আমার পুরো একাডেমিক লাইফে, আমি পুরো একাডেমিক বলি, আমার স্কুল কলেজ ভার্সিটি এই 16 বছরের একাডেমিক মিলায় আমি মাত্র একবারই প্রেজেন্টেশন দিছি, এবং দ্যাট ওয়াজ ফর মাই প্রজেক্ট। একদম ফাইনাল ইয়ার ফাইনাল সেমিস্টারে প্রজেক্ট এবং থিসিসের যে প্রেজেন্টেশন ছিল ওইটাই। আর প্রথম আমি ইংরেজি প্রেজেন্টেশন দিছি বা ইংরেজিতে কথা বলছি প্রথমবার, সেটা হচ্ছে যখন আমি আইএলটিএস দিতে গেছি, অস্ট্রেলিয়া যাওয়ার আগে যখন আইএলটিএস দিতে গেছি, ওটা হচ্ছে আমার গ্র্যাজুয়েশনের আরো 3 বছর পরে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই এভার স্পোক ইংলিশ। দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট টাইম। কারণ আমি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, আমি জীবনে আমার কোনো জায়গায় ইংরেজি ব্যবহার করার দরকার পড়ে নাই, কথা বলার দরকার পড়ে নাই, তো আমি বলিও নাই। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই স্পোক ইন ইংলিশ ফর অ্যাবাউট 10 to 15 minutes. ওকে, সো তো যেটা হচ্ছে, যখন উই আর সাপোজ টু ডু সামথিং দ্যাট উই আর নট ইউজ টু, আমরা এটা করে ইউজ টু না, বা এটা আমাদের অভ্যাস নাই, তখনই কিন্তু আমাদের ব্রেন থেকে কর্টিসল সিক্রেশনটা হয়। যে কর্টিসল যে হরমোনটা আছে, ওই হরমোন সিক্রেশনটা হয়। ওইটার কারণেই দেখা যায় আমাদের বিভিন্ন এই সিমটমগুলো দেখা যায়, যে ব্লাড প্রেশার হাই হয়ে যায়, হার্টবিট ফাস্ট হয়ে যায়, প্যালপিটেশন, অনেকের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, হ্যাঁ, হাত পা ঠান্ডা হয়ে যায়, কান গরম হয়ে যায়, ঘাম দেয়, নাক নাকে নাকে হালকা ঘাম দেখা যায়, কপাল ঘেমে ওঠে, হ্যাঁ, বা কানের উপরটা, মাথার সাইডে এই কানের উপরটা ঘেমে যায়। তো এরকম কিছু লোকাল এরিয়া আছে যে জায়গাগুলো এফেক্টেড হয় বেশি। সো এইটাই হচ্ছে এটা কারণ। এখন এই যে যেটা বললাম, যে তাহলে হোয়াট চেঞ্জেস ইজ, এই যে কর্টিসল সিক্রেশন হইতে হইতে প্র্যাকটিসের ফলে যে উপকারটা হয়, আপনি প্র্যাকটিস যত করতেছেন তত কিন্তু আপনার ব্রেন থেকে বারবার, যতবার আপনি প্র্যাকটিস করতেন ততবার আপনার ব্রেন থেকে কর্টিসল সিক্রেশনটা হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের একটা টলারেন্স কিন্তু মানুষের শরীরে গ্রো করে। যেমন আপনি যখন অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক নেওয়ার কারণে কি হচ্ছে, আপনার শরীরে যে রোগটা বাসা বাঁধছে, সেটার জন্য অ্যান্টিবডি তৈরি হইতেছে। আর আপনি যদি অ্যান্টিবায়োটিক নাও নেন, ধরেন নর্মালি জ্বরটা সারানোর চেষ্টা করেন নর্মাল সেবা শুশ্রূষা দিয়ে, বা আপনার শরীরটাকে যদি আপনি রেস্ট দেন, তাহলে কিন্তু আপনার শরীরটা অটোমেটিক্যালি অ্যান্টিবডি তৈরি করতেছে। হয়তো একটু ধীরে ধীরে হচ্ছে, বাট হচ্ছে।
তো মানুষের শরীরে ধর্মই হচ্ছে যে কোনো একটা সমস্যা দেখা দিলে ওটার জন্য অটোমেটিক অ্যান্টিবডি তৈরি করা। তো প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে কি, এই যে আপনি যতবার এই কর্টিসলের সম্মুখীন হচ্ছেন, এই কর্টিসল যতবার আপনাকে ঝামেলা করতেছে বা যতবার আপনাকে কষ্ট দিচ্ছে, যতবার আপনাকে প্যারা দিচ্ছে, এই কর্টিসল সিক্রেট হইতে হইতে আপনার মধ্যে একটা টলারেন্স গ্রো করে, এবং এই কারণে এরপরে যখন কর্টিসল সিক্রেশন হয় ওই সিমটমগুলো ঠিকই দেখা যায়, বাট ওটা আর আপনার পারফরমেন্সকে এফেক্ট করে না। খুব কঠিন মনে হচ্ছে এতক্ষণ? কিছু কি বোঝা গেল? না ভাই, আসছে। আচ্ছা, তো এখন কি আমরা বুঝতে পারলাম যে প্র্যাকটিস কেন করব বা প্র্যাকটিসের দরকারটা কি? সো ওই যে যেটা বললাম যে দ্যাট রিমেইনস আনচেঞ্জড। আপনার স্টিল টেনশন হবে, আপনার হার্টবিট ফাস্ট হবে, আপনার সোয়েটিং হবে, আপনার প্যালপিটেশনস হবে, সব রকম সিমটমস কিন্তু থাকবে। ইউ আর স্টিল গোনা গেট নার্ভাস, বাট যখন আপনি কাজ শুরু করবেন তখন ওই এক্সটার্নাল সিমটমগুলা আপনার পারফরমেন্সকে এফেক্ট করতে পারবে না, কারণ আপনি ওটার টলারেন্স গ্রো করে ফেলছেন ততদিনে প্র্যাকটিস করতে করতে। তো এই জন্য যখন আমি বলছি যে আই স্টিল গেট নার্ভাস, দ্যাটস ট্রু। আই স্টিল গেট নার্ভাস, এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, বা এখানে একটা বিন্দু মিথ্যা কিছু নাই, বাট যেটা হচ্ছে যে এটা আমাকে এফেক্ট করে না। ওকে, সো প্র্যাকটিস ইজ আ মাস্ট। আচ্ছা, তো এইটা গেল এই আমাদের স্টেজ ফ্রাইটটা কেন আসে এবং এটা আমরা কিভাবে ওভারকাম করব সেটার উপরে। এখন ফার্স্ট এক্সারসাইজ, এখন আপনাদের কাউকে যদি বলি যে আপনারা একটু চিন্তা করেন আপনারা প্রথম কবে পাবলিকলি কথা বলছেন, মানুষের সামনে কবে কথা বলছেন বা প্রেজেন্টেশন দিয়েছেন। হ্যাঁ, আপনি জাস্ট দুইটা বাক্যে এটাকে ডেসক্রাইব করেন, দুইটা ইংরেজি বাক্যে আপনার প্রথম প্রেজেন্টেশন বা প্রথম পাবলিক স্পিকিং এর যে অভিজ্ঞতাটা সেটা একটু আমাদের সাথে শেয়ার করেন। কেউ বলতে পারবেন? আমি আপনাদেরকে ইনভাইট করতেছি, আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, যে আগে বলতে চান বলতে পারেন, যে কোনো একজন বা দুইজনের কাছ থেকে আমরা শুনবো যে আপনার জাস্ট দুইটা ইংরেজি বাক্যে আপনি ডিসক্রাইব করবেন যে আপনার প্রথম প্রেজেন্টেশন অথবা আপনার প্রথম পাবলিক স্পিকিং এর অভিজ্ঞতাটা কিরকম ছিল, হাউ ওয়াজ দ্যাট। জাস্ট দুইটা সেন্টেন্সে বর্ণনা করবেন। এনিওয়ান? ইংরেজিতে বলতে পারি না। হ্যাঁ, ইংরেজিতেই বলতে হবে। হ্যাঁ, একটু চিন্তা করে নেন, তারপর বলেন, যে কোনো একজন বা দুইজন। ভাই জি বলেন। আমি না লাস্টের শুনিনি, একটু সমস্যা ছিল তো এদিকে। আচ্ছা আচ্ছা, কি বলছিলেন? হ্যাঁ যেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং। হ্যাঁ যেটা হচ্ছে যে আপনার প্রথম পাবলিক স্পিকিং এর যে অভিজ্ঞতা অথবা আপনার প্রথম প্রেজেন্টেশন দেওয়ার যে অভিজ্ঞতা, এটাকে আপনি জাস্ট দুইটা ইংরেজি বাক্যে, দুইটা ইংরেজি সেন্টেন্স দিয়ে ডেসক্রাইব করেন। আপনার প্রথম যে প্রেজেন্টেশন আপনি দিয়েছেন বা প্রথম পাবলিক স্পিকিং যেটা আপনি করছেন সেটার অভিজ্ঞতাটা জাস্ট দুইটা বাক্যে আপনি ডেসক্রাইব করেন, অবশ্যই ইংরেজিতে। In my first presentation, I was very much afraid and মানে প্রেজেন্টেশন কেমন, ফিলটা কেমন হয়েছে সেটা বলবো, তাই না? আপনার ফিলিংটা। প্রেজেন্টেশনের ফিলিং অথবা প্রেজেন্টেশনটা কেমন ছিল, জাস্ট দুইটা বাক্যে। কি হলো, কেউ পারতেছেন না? দুইটা সেন্টেন্স। ভাইয়া বলবো? হ্যাঁ হ্যাঁ বলেন, whoever is ready. It was horrible situation for me, and I just thought why I came here. Yeah. It was in my first varsity presentation, first semester, first English presentation. Okay, cool. Anyone else? Anyone else who'd like to try? নার্ভ ব্রেকিং ছিল আমার জন্য। এভাবে তো বলতে বলি নাই, ইংরেজি বাক্য হইতে হবে, সম্পূর্ণ বাক্য হইতে হবে। It was nerve wracking and horrible for me. Okay, cool.
সো দিস ইজ আ ভেরি গুড টার্ম, নার্ভ র্যাকিং। খুব ভালো লাগলো এটা শুনে, এবং সচরাচর এটা খুব একটা শুনতে পাওয়া যায় না নেটিভ স্পিকাররা ছাড়া। সো খুব ভালো লাগলো যে ইউ ইউজ দিস টার্ম, নার্ভ র্যাকিং, রিয়েলি গুড। সো আপনারা সবাই ওটা ইউজ করতে পারেন, ইটস ফর এভরিওয়ান টু ইউজ। সো ইয়া, সো এটা হচ্ছে যে দ্যাট ওয়াজ ইউর ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো এখন ফার্স্ট এক্সপিরিয়েন্স সবারই খারাপ ছিল, আমি ধরে নিলাম। ডু ইউ এগ্রি উইথ মি অর নট? আপনাদের সবার প্রথম প্রেজেন্টেশনটা কেউ ওরকম ভাবে বলতে পারেন যে না আমি একদম প্রথম দিন একদম 100 out of 100 একেবারে মানে কোপায় দিছি, এরকম কেউ বলতে পারবেন কিনা আমি জানি না। এরকম এখানে কেউ আছেন বলতে পারবেন আদৌ? আমি ধরে নিচ্ছি যে আপনাদের কারোরটাই খুব আমরি ছিল না, খুব একটা ভালো ছিল না। ভাইয়া তখন তো তখন আমি এখন আপনার সামনে বলবো, এখনই আমার হার্ট মানে মুখের মধ্যে কেমন যেন লাগছে ভাইয়া, মানে এবং একটু বলার দেখেন, মধ্যে এবং দেখেন ছিল। আই এম নট ইভেন ইন ফ্রন্ট অফ ইউ, আমি আপনার সামনেও নাই, তাতেই এই অবস্থা। আর এমন হয় যে ভাইয়া ইংলিশ না বাংলায় বলি, আর আরেকটা জিনিস হয় যে মনে হয় ইংলিশ শুনলে মনে হয় মানে পালাই, এমন আমার মনে হয় ভাইয়া। এক্স্যাক্টলি, কারণ এই যে বলো না যে ইউ আর নট ইউজড টু দিস, দ্যাটস দ্য থিং। ওর মধ্যে যে মানে এক্স্যাক্টলি, বলতে পারবো কি যদি ভুল হয় ভাইয়া বুঝতে পেরেছি। না না, ওরকম কিছু না, নট লাইক দ্যাট। আচ্ছা, তো এখন আমি ধরে নিলাম যে আপনাদের কারোরই প্রথম প্রেজেন্টেশন বা প্রথম পাবলিক স্পিকিং এর অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। এখন এটা তো গেল মানে এটা হচ্ছে এটা গেল সমস্যার কথা। নাও দ্য গুড থিং, মানে দ্য পজিটিভ থিং অ্যাবাউট দিস সিনারিও ইজ যে ইউ ক্যান অনলি ইমপ্রুভ ফ্রম হিয়ার। এই যে আপনার প্রথম যে বাজে অভিজ্ঞতা ছিল, সেকেন্ড টাইম আপনি যখন যাবেন তার চেয়ে একটু বেটার হবে। থার্ড টাইম যখন আপনি প্র্যাকটিস করবেন, ইটস গোনা বি আ লিটল বিট বেটার দ্যান দ্যাট। তারপরে আপনি যত প্রেজেন্টেশন দিবেন তত বেটার হয়ে যাবে। সো আপনার যে ওয়ার্স্ট যে এক্সপিরিয়েন্স, সেটা অলরেডি আপনি কিন্তু পার করে আসছেন, বা সবচেয়ে খারাপ যা হবার তা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। সো দ্য মোর ইউ ডু প্রেজেন্টেশনস, দ্য মোর ইউ ডু পাবলিক স্পিকিং, ইউ আর অনলি গোনা গেট বেটার ফ্রম নাও অন। আমি কি বুঝে দিলাম ব্যাপারটা? সো এখানে এখন আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন যে না, আমার যেটা সবচেয়ে খারাপ সেটা তো গেছেই, আমি তো এটা পার করে আসছি, এখন আর কোনো টেনশন নাই, এখন চিল, প্যারা নাই, চিল। হ্যাঁ, সো এখন যেটা হচ্ছে যে তো নেক্সট টাইম ইউর গোনা বি ইভেন বেটার, অ্যান্ড ইউর গোনা বি ইভেন বেটার দ্য টাইম আফটার দ্যাট। সো এই জিনিসটা সবসময় আপনার মাথায় রাখবেন যে আই ক্যান অনলি গেট বেটার ফ্রম নাও অন। ওকে, তো আরেকটা জিনিস আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা জিনিস বলা যায়, সেটা হচ্ছে যে এই অক্সফোর্ড ইউনিভার্সিটির কতগুলো সমীক্ষাতে দেখা গেছে যে কে কোনটাতে ভয় পায়। অনেকগুলো মানে প্রায় 2-3 হাজার মানুষ টেস্ট সাবজেক্ট নিয়ে এটাকে করা হয়েছিল, এই সার্ভেটা, যে কে কোনটাতে বেশি ভয় পায়। সবগুলো ইয়ে দেওয়া হয়েছিল, টপিক তাদেরকে দেওয়া হয়েছিল, এবং তারা ওখানে মার্কস বসেছে বা রেটিং বসেছে যে কে কোনটা বেশি ভয় পায়। তো এখানে দেখেন সবার নিচে হচ্ছে গোস্ট। এখানে গোস্ট ভয় পান কে কে, বা গোস্ট বিলিভ করেন কে কে, সেটা আগে জানি। কেউ আছেন এখানে যারা গোস্ট বিলিভ করেন? ভয় পাই আমি। ও আচ্ছা, আপনি ভয় পান, তারপর আপনি বিলিভও করেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, আপনি হ্যাঁ, আমি বিলিভ করি না, রাগ কিন্তু হয়। ভয় লাগে। ভয় লাগে। আচ্ছা, যখন হরর মুভি দেখেন তখন মোস্ট প্রবাবলি, রাইট? হ্যাঁ, জিন তো ভয় আমি করে। কখনোই দেখি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, কেউ কখনো দেখছেন? কেউ কখনো দেখছেন একটাও? ভাইয়া অনেক আমি মনে হয় দেখছিও। ও, দেখছেন? আগে ভয় দেখি ঘুমাইতে পারতাম না রাত্রে, এমন আচ্ছা লাগতো। আচ্ছা আচ্ছা বা আচ্ছা। আমার একা ঘুমাইতে পারতাম না, কেউ এসে সাথে শুলে তখন ঘুমাবো। আর এখন ভাইয়া দেখলে আর ভয় হয় না, এখন তো আমরা দেখতে ওই যে পারি। সনিতে আহাত দেখা রাত্রে ঘুমাইতে পারতাম না, ইভেন একসময় সিআইডি দেখেও ভয় লাগতো, কি অবস্থা ছিল একসময়, মাই গড। আচ্ছা, এখন আর ওই ভয়টা শেষ হয়ে দিচ্ছে। তো গোস্ট গেল। সবার নিচে হচ্ছে মানে এখানে গোস্ট এখানে আছে, বাট গোস্ট খুব একটা বেশি মার্কস পায় নাই। ডার্কনেসে অনেকে ভয় পায়। অন্ধকারে ভয় পান কে কে এখানে? আমি আচ্ছা, আর কেউ? বাকিরা অন্ধকারে তেমন একটা ভয় পান না। আচ্ছা, ঠিক আছে। আর এখন তো সবার মোবাইলে টর্চ আছে, সো অন্ধকারে ভয় লাগার তো তেমন একটা কারণ দেখি না, তাই না? আচ্ছা, স্ট্রেঞ্জার্স, অপরিচিত মানুষ ভয় পান কে কে এখানে? অপরিচিত মানুষ। ভাই আমি এর উপরের গুলাতে আর তেমন ভয় পাই না। আমি আচ্ছা আপনার লাস্টের দুটাতে ভয় পাই। আচ্ছা 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 আচ্ছা, তাই আপনারটা বুঝলাম। বাকিদের কি অবস্থা? স্ট্রেঞ্জার্স, কারা অপরিচিত মানুষ দেখলে ভয় পান? ভাইয়া অপরিচিত মানুষ দেখলে ভয় লাগে, কিন্তু হুম, বুঝতে দেই না সামনের জনকে যে ভয় আচ্ছা লাগছে। আচ্ছা, ট্রু ট্রু ট্রু। আচ্ছা, এখানে কে আছেন যার ফ্লাই করতে ভয় লাগে, মানে প্লেনে উঠতে বা সোজা কথা ওড়াউড়ি করতে ভয় লাগে, বা উঁচু জায়গায় উঠলে এরকম ভয় কার আছে? ও হ্যাঁ ভাই, আমার হাই ফোবিয়া আছে, উঁচু জায়গা। ওকে ওকে। আর ক্লস, আমার আছে আচ্ছা উপরে আচ্ছা, মানে অনেক উপরে উঠলে মানে ছাদে থেকে নিচ থেকে তাকাতে পারি না ভাই, 8-10 তলার না ওইটা আমারও আছে, এটা আমারও আছে, হাইট ফোবিয়া এটা আমারও আছে। বাট হ্যাঁ, ওই এটা ফ্লাইট ফোবিয়া আমার নাই। আমি প্লেনে উঠছি, প্লেনে আমার কোনো ভয় লাগে না ফর সাম রিজন। বাট অনেকে দেখছি যে প্লেনে ভয় পায়, প্লেনে চড়তে ভয় পায় অনেকে। ওকে,
তবে আচ্ছা অনেক ইরিটেশন হয়, কানে আচ্ছা খুব ইরিটেশন হয়। হ্যাঁ ওই যে কানে চাপ মানে ওই যে ওই এয়ার প্রেসারের কারণে কানে চাপ লাগে বারবার ওই যেরকম হা করে রাখতে হয় আর কি, মুখ হা করতে হয় বা যে চোয়ালে চাপ দিতে হয় ওটা ছোটানোর জন্য, আর ওটা প্রথমত আমারও হয়েছে। ভাইয়া আচ্ছা মানে আমি হুম গেছি হুম প্রথম, আমার মনে আছে প্রথমবার যখন গেলাম ভাইয়া, অনেক মানে আমাকে অনেকে জানতো যে আমার প্রথম, পাশে আশেপাশে যারা ছিল জানতো যে হুম আমার প্রথম ফ্লাইট। তো ওরা বলতেছে, ওরা আমার চেষ্টা করতেছিল ভয় দেখানোর, প্লেনটা যখন ভাইয়া মাঝে মাঝে একটু হুম 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 কিন্তু আমি হুম হাঁটছিলাম, আমি বলতেছিলাম যে আমার ভয় লাগতেছে না, আমার কাছে হুম খুব হুম মজাই লাগছে। আমার কাছে অনেস্টলি স্পিকিং আমার কাছে প্লেনে চড়া আর বাসে চড়া একই রকম মনে হয়েছে, খুব একটা আমি তারতম্য পাই নাই। ঘুমায় আমি মোস্ট অফ টাইম ঘুমাইছিলাম। ওই আমার যে কাছে একটু বেশি বোরিং লাগে ভাইয়া। হ্যাঁ কারণ ওখানে নড়াচড়ার তো কিছু নাই, এক জায়গায় বসে থাকতে কতক্ষণ ভালো লাগে। আমি অবশ্য মুভি সিরিজ আবার দেখতেছিলাম। বাইরে দেখারও কিছু নাই, বাসে তার চেয়ে অনেক ভালো, হ্যাঁ বাইরে বাইরে তো ওই দেখা যায়। বাইরে একই জিনিস কতক্ষণ আর দেখবেন, তাই না? কোনো ভ্যারিয়েশন নাই। দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু। ভাই ল্যান্ডিংটা কিন্তু একটু ভয় লাগে, কি এত প্রেসারের নামে মনে হয় ক্রাশ ট্রাশ না করে। না আমার ওইটা নিয়েও তো আমার এটাই ছিল না, যা হওয়ার হবে আল্লাহর হাতে, সবকিছু আল্লাহ তাআলার হাতে। আচ্ছা এখন যেটা হচ্ছে এটা গেল। আচ্ছা এটা গেল, এখন হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ বলতে পারবেন হোয়াট ইজ ক্লস্ট্রোফোবিয়া? বদ্ধ জায়গায় থাকতে ভয় পায়। এক্স্যাক্টলি, একদম কারেক্ট। মানে টাইট স্পেস বা ছোট অল্প জায়গার মধ্যে, সংকীর্ণ জায়গার মধ্যে, মানে অনেকেরও আছে না যে ছোট রুমে ঢুকলে বা একটু বদ্ধ জায়গা বা একটু চিপা গলির মধ্যে ঢুকলেই মনে হয় যে না দম বন্ধ আসতেছে, ভালো লাগতেছে না, এরকম কার কার আছে? বদ্ধ জায়গা ভয় পান কারা? অনেকের কোথায় হ্যাঁ, লিফটে হয়। লিফটেও আমার আছে লিফটেও ভাইয়া। আচ্ছা ভাইয়া আমারও আছে। লিফটে এরকম চললে বেশি হয়। দেখা যায়, হ্যাঁ লিফটে অনেকের ভয় লাগে, ইয়া এক্স্যাক্টলি। ওকে অনেকেরই আছে এটা, দ্যাটস ট্রু। ওকে আচ্ছা ব্লাড আরেকটা কমন জিনিস, রক্ত বা সুই এগুলা ভয় পান, কাটাছেঁড়া ভয় পান কারা? আমি ভাইয়া ফেইন্ট হয়ে যাই। ভাইয়া আমি ও, ভয় পাই খুব ইনজেকশন পেলে। আমার ভয় লাগে আচ্ছা অনেক। আচ্ছা আমার ইনজেকশন দেখলে ভয় করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা এটার আচ্ছা। ভয়ের কারণটা আমি আজ বুঝলাম না, এটা ভয় লাগে না কি এটা আর। হয়, এটা অনেকেরই হয়, এটা কমন একটা ব্যাপার। এটা না আমার আমাকে শুইতে আমার আম্মু অন্যদিকে চোখ, আমার চোখ বন্ধ করে দেয়, মানে উনি ভয়ে আমার না না এরকম আমার আম্মু সেম। আমার ছোট বোন একবার হাত আঙ্গুল কেটে গেছিল, তো আম্মু নিয়ে গেছে সেলাই দেওয়াইতে। ওটা যখন ওই ওই কাপড়টা সরায় যখন দেখছে যে ওই কেটে ফাঁক হয়ে রয়েছে, ওটা দেখে আম্মুই ফিট হয়ে গেছে। আমার আম্মু আব্বু ভাইয়া আমি দুজনই ফিট এরকম হয়ে হয়। গেছিলাম ইনজেকশন দিতে হ্যাঁ যে। আমারও না আমার মধ্যে ওই যে ওই নিডল বা ওই যে কাটা ছেঁড়ার যে ইয়াটা, এটা তেমন একটা নাই আমার, কারণ আমি এটা নিতে অভ্যস্ত। আর যখন স্টেরয়েড নিছি তখন তো প্রতি সপ্তাহে নেওয়া লাগছে, এটা কোনো ব্যাপার না। ইভেন গত সপ্তাহের আগের সপ্তাহে আমার এক জিমের এক ছোট ভাই, ও আর কি নতুন স্টেরয়েড নেওয়া শুরু করছে। তো ও খুব শুইতে খুব ভয় পায়, তো আমার ডাক দেওয়ার সঙ্গে নিয়ে গেছে। তো ও প্রায় মানে কাইন্দাই দেয় এরকম অবস্থা। বড়, ওর বয়স অনেক, ও চাকরি বাকরি করে, তারপরও মানে আগে কখনো নেয় নাই, তো মানে প্রায় কায়দা দেয় এরকম অবস্থা। তো আমি ওর বুঝাই টুজাই সান্ত্বনা দিয়ে দেওয়া দিতে, এখন আবার খুব মজা পেতেছে, এখন মোটামুটি অভ্যাস হয়ে গেছে, 2-3 সপ্তাহ ভাইয়া ধরে নিচ্ছে। আমি আমি ইনজেকশন দিছি কয়েকবার ভাইয়া, কয়েকবার হুম না না হুম মানে পেশিতে ভাইয়া। হুম হুম তো হুম ওইটা ওনারে দিতে সমস্যা নাই, আপনাকে কাটতে দেখতে আমার সমস্যা নেই, কিন্তু হুম। আমাকে কেউ দিবে সেটা সহ্য করা যাবে না বুঝতে ভাইয়া। পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ এটা তো অনেক রকম হয়। আচ্ছা ড্রাউনিং হচ্ছে যে ডুবে যাওয়ার ভয়, এটা অনেকেরই থাকে। তারপর বাগস, স্নেকস এন্ড আদার অ্যানিমালস, যেটা হচ্ছে যে পোকামাকড়, সাপ খোপ বা টিকটিকি, মানে রেপটাইল অথবা পোকামাকড়, এগুলা তো অনেকেই ভয় পান। আর তেলাপোকা তো মোটামুটি, হ্যাঁ তেলাপোকা তো মোটামুটি, হ্যাঁ তেলাপোকা আমিও ভয় পাই। There's no shame in that. ভাইয়া তেলাপোকা না, আমি হচ্ছে যে এই যোগ বলে যেটাকে, আর হুম কেঁচো, দুইটা দেখলে খুব ভয় লাগে আমার, আচ্ছা আত্মার পানি থাকে না। না জোক আর কিছু তো আমি ভয় পাই না, বাট টিকটিকি তো ভয় পাই না, বাট একমাত্র তেলাপোকা বিরক্ত লাগে কি যখন উড়তে শুরু করে, তখন আর সহ্য করা যায় না। মাই গড, দ্যাটস আ স্কেরি থিং। এটা সহ্য করা যায় না। আচ্ছা এনিওয়েজ, তো আচ্ছা আর দেন হচ্ছে হাইটস, ওই যে হাইট ফোবিয়া যেটা কথা বললাম। বাট দেখেন সবার উপরে কোনটা? পাবলিক স্পিকিং এর ভয় এখানে কার কার আছে? আমার ভাইয়া, ভাইয়া, আছে ভাইয়া, আমি একটু ইন্টারাপ্ট করতে, হ্যাঁ জি, আমারও আছে। হ্যাঁ জি জান্নাত বলেন। আমি হচ্ছে, হ্যাঁ আমি কথাটা বলতে ধরছিলাম, মানে হুম পাবলিক স্পিকিং এর যে ভয়, মানে হুম ক্লাসটা হচ্ছে প্রেজেন্টেশনের, সেটাই হুম প্রমাণিত হইলো। হুম আমি বলছিলাম দুইটা সেন্টেন্স, হুম পাশের পাশে দুটো লোক আসছে, আমার হুম মানে মহিলা আসছে, হুম হুম ওরা আমার সামনে, মানে আমার হুম মুখ দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না, আর আচ্ছা। কোনো ওয়ার্ড বের হচ্ছিল না। তো যে সেটা দেখেন, প্রমাণ হয়ে গেল, আমি এটা অবাক আমি বন্ধ করে চলে গেছি এই জন্য, তো দেখেন এখানে যতগুলা আর কিছু বলতে পারিনি। এখানে যতগুলো ফ্যাক্টর দেওয়া আছে, দেখা যাবে যে কোনোটা কেউ ভয় পান, কোনোটা পান না, বাট মোটামুটি এই জিনিসটা মানে সর্বজন গ্রাহী হবে যে পাবলিক স্পিকিং এর ভয় এটা সবারই আছে। এইগুলোর চেয়েও দেখা যায় যে এইটাই বেশি ভয় পায় লোকজন। ওকে সো হ্যাঁ, পাশে মানে কেমন মনে হচ্ছে যে তারা কি ভাববে না ভাববে, কি বলি, এক্স্যাক্টলি, আর মুখ দিয়ে কোনো ওয়ার্ড বের ওই হচ্ছে যে না, এটাই এটাকে আসলে এটাকে বাজে বিষয়। এটা একটা সাইকোলজিক্যাল টার্মও আছে, এটাকে বলা হয় হচ্ছে
ফিয়ার অফ ওপিনিয়ন্স, এটা আমাদের মধ্যে কিন্তু সবচেয়ে বড় ভয়। মানে জি ম্যাম। লোকে কি ভাববে, তাই না? অনেক কিছু কিন্তু আমরা অনেক সময় ছেড়ে দিই, অনেক কিছু আমরা অনেক সময় সহ্য করি, অনেক কিছু আমরা কখনো ইগনোর করি একটাই কারণে, যে ফিয়ার অফ ওপিনিয়ন্স, লোকজন কি বলবে, তাই না? এটা সবচেয়ে বড় ভয়, এবং এটাই কিন্তু সবচেয়ে ক্লোজলি কানেক্টেড উইথ পাবলিক স্পিচ এবং প্রেজেন্টেশন বোথ। আচ্ছা হ্যাঁ, আপনি লিখছিলেন আমি খেয়াল করি না যে বাসায় দুজন পাশের বাসার লোক আছে তার বলতে পারিনি, লিটল বিট। আচ্ছা আর মানে আর কিছু বলতে পারছি না। রাফরাত ইসলাম নিম্মি একটা উইয়ার্ড কথা লিখছেন, একদম ভয় পাই না ইনজেকশনে। মাই গড, আপনি কি মানুষ নাকি মনস্টার? ভাই ইনজেকশনে ভয় নাই, কিন্তু এই রক্ত দেখলে ভয় লাগে। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে পাবলিক হ্যাঁ স্পিকিং এর। হ্যাঁ সেটা বলেন। হচ্ছে যে আমার বাংলাতে কথা বলতে ভয় লাগে না, কিন্তু ইংলিশে যেহেতু দুর্বল, ইংলিশে হ্যাঁ কথা বলতে পারি, সেজন্য ইংলিশে মানে ভয় লাগে। হ্যাঁ আর আমার ফার্স্ট প্রেজেন্টেশন ছিল, মানে ফার্স্ট মাইকে স্টেজে দাঁড়ায় কথা বলতে হয়েছিল আমার যখন ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস ছিল রাজশাহী মহিলা পলিটেকনিকে। তো হঠাৎ করে বলতেছে আমাদের গ্রুপ থেকে কাউকে কিছু কথা বলতেছে, তো দেখে আমাদের গ্রুপ থেকে কেউ যাচ্ছে না, তো আমার কোনো কথা গোছানো নাই, কিছু নাই। তারপরও আমি চলে গেছিলাম, আর আল্লাহর রহমতে আমি সুন্দরভাবে কথা বলছি, সবাই অনেক খুশি হয়েছে। কিন্তু আমার পা অনবরত কাঁপতেছিল, আমি কথা কাঁপে নাই, কথা সব সুন্দরভাবে বলছি, কিন্তু আমার পা প্রচুর পরিমাণে কাঁপতেছিল। আর সবাই যারা প্রেজেন্টেশন দিচ্ছে তারা অর্ধেক কথা বলে চলে আসছে বা কথাতে কেঁপে কেঁপে আসছে। হ্যাঁ, কিন্তু আমার পা কাঁপতেছিল অনবরত, কিন্তু আমার কথাও কাঁপে নাই, কথা সুন্দর করে বলে আসলো। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল। ওটা হচ্ছে যে কর্টিসলের কারণে আপনি হয়তো এটা টলারেট করতে পারছেন, বাট কর্টিসল সিক্রেশন হবে, কারণ whenever you are put into a situation or whenever you are put into an environment যেখানে you are not used to it অথবা যেটাতে আপনি কমফোর্টেবল না, তখনই কর্টিসল সিক্রেশন হবে। ইটস বাউন্ড টু হ্যাপেন। ওকে, এই জন্য এই সিম্পটমগুলো হয়। তো ইংলিশে তো ভয় লাগবেই, কারণ হচ্ছে যে আপনার তো এটা অভ্যাস নাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা হ্যাঁ, রাফরাত ইসলাম নিমিয়া বলছেন সত্যি ভাইয়া, তো আপনি তো মনস্টার, আপনি তো কেজিএফ পুরা, আপনি পুরা কেজিএফ পার্ট 2। যাই হোক, আমারও ইনজেকশনে ভয় লাগে না। ও আচ্ছা, তাহলে আপনি কেজিএফ পার্ট 3। মাই গড, আপনি সব মনস্টার নিয়ে বসে রয়েছে আমি এখানে। আর আমি হচ্ছে প্রথম শ্রেণীতে আছি। হ্যাঁ, ইনজেকশনে ভয় পাওয়া প্রথম শ্রেণীতে আমি আছি। হ্যাঁ, আপনি ইনজেকশন পুশ করেন? হ্যাঁ ভাই, আমার বাবার টেস্ট করতে হয় আমার। হোয়াট? আচ্ছা এটা কি এই যে ডায়াবেটিসের জন্য? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইনসুলিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাদেরকে, কারণ মানে ওটা বলে দেয় অনেক সময় ডাক্তাররা যে ইফ ইউ হ্যাভ ডায়াবেটিস মানে মেক ফ্রেন্ডশিপ উইথ ইওর নিডলস। তাহলে নিডল ফোবিয়া থাকলে তো ডায়াবেটিক পেশেন্টদের খুব বিশাল সমস্যা আর কি। ভাইয়া অন্য ভালোই লাগে, মানে সমস্যা নাই, সে পাচ্ছে ব্যথা, কিন্তু আমার আপনি তো আরো বড় মনস্টার দেখা যাচ্ছে, আপনি লোকজনের এখন ভাই আপু, আমার আব্বুকে ইনসুলিন দিতে গেলে ব্যথা পাইলেই হইছে। ও মাই গড, আমার আম্মুকে দিতে গেলে তো পুরো একদম ঘর উল্টে ফেলে, মানে দিবেই না। একদিন ব্যথা পেলে আমি আর দিব না, ইনসুলিন দিব না, আমি ওষুধ খেয়ে কন্ট্রোল করব। এটা অ্যাকচুয়ালি যে ইনজেকশনটা দিয়ে দিচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন আমি বলি, আমি প্রথম যখন স্টেরয়েড ইনজেকশন নিয়েছি, ওটাও মাসলে, ওটা হচ্ছে আমি আমার শোল্ডারে নিয়েছিলাম। তো এখানে আমার পরিচিত একজন ফার্মাসিস্ট আছেন, উনি খুব ভালো ইনজেক্ট করতে পারেন, উনি যে দিছেন আমি টেরই পাইনি, সত্যি কথা। বাট উনার এক চাচা আছেন, উনি ওই ডিসপেন্সারিতে বসেন মাঝে মধ্যে। চাচা একদিন আমি গেছিলাম সন্ধ্যাবেলা ইনজেকশন নিতে, তো বললো যে উনি নাই, চাচা আছেন। বলে চাচার আমি বললাম যে আপনি কি পারবেন? হ্যাঁ পারবো, আপনি বাই করে দেন। তো আমি অ্যাম্পুলটা দিলাম, উনি সুন্দর সিরিঞ্জটা লোড করে দিলেন। মানে চাচা যে আমার ইনজেকশনটা দিছে, মানে পুরা বইলা দিছে, আমি পুরা প্রতিটা সেন্টিমিটার টের পাইছি, পুরা মনে হলো এখন হাড্ডি পর্যন্ত লাগাই দিছে উনি আমার, এবং এত ব্যথা করছিল। বাট আমি তারপরও কিছু আওয়াজ করি না বা কিছু করি না, বাট আমি টের পাইছি যে সুইটা যে যাইতেছে। মাই, তো এটা অ্যাকচুয়ালি যারা দেয় তাদের উপর ডিপেন্ড করে। যারা খুব এফিশিয়েন্ট তারা খুব আরামসে দিয়ে দিবে, টেরই পাবেন না। আর যারা একটু হাত কাঁপে বা ওরকম এক্সপার্ট না, তারা একটু ব্যথা দিবে। ভাই আমি তো 5-6 মাস নিজেই কি 2 বেলা করে ইনসুলিন নিতে হয়েছিল, কিন্তু ভয় পাইনি। এটাতে আমার নিজেই নিজেকে পুশ করছি, কিন্তু কখনো এরকমই। ট্রাস্ট মি, মানে আমি আজ পর্যন্ত নিজেকে ইনজেক্ট করার সাহসটা পাই নাই, বাট ইট টেকস আ লট অফ কারেজ, অনেক সাহস লাগে। আচ্ছা, এখন আমরা আসি, একটা পাই চার্ট আমরা দেখতেছি সবার সামনে। এখানে 3টা সেগমেন্ট আছে। এটা হচ্ছে যে প্রেজেন্টেশনে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। ওকে, দেখেন
ছোট্ট একটা অংশ আছে 7%, যেটা আর কি 7% যে অংশটা, ছোট্ট কমলা যে অংশটা, এটা হচ্ছে ওয়ার্ডস। কালো যে অংশটা সেটা হচ্ছে ভয়েস, মানে হচ্ছে আপনার ভয়েস কতটুকু শোনা যাচ্ছে, আপনার ভয়েস কতটুকু লাউড, ভয়েস কতটুকু ক্লিয়ার, এবং ভয়েসে কোনো কাঁপাকাঁপি আছে কিনা। কারণ আপনি যখন নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনার ভয়েস যখন কাঁপতেছে, এটা কিন্তু ইজি যে কারো কানে ধরা পড়বেই। ইভেন একটা বাচ্চাকে যদি আপনি, একটা বাচ্চার সামনে যদি আপনি প্রেজেন্টেশন দেন, তারপর কিন্তু আপনার বাচ্চা কিন্তু ধরে ফেলবে যে আপনার ভয়েসে কোনো সমস্যা, বা দিস ইজ নট ইউর ইউজুয়াল ভয়েস, বা আপনি নার্ভাস। তো দেখেন, আপনি যা বলতেছেন সেটার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি। তার মানে আপনার ভলিউম কত, মানে যেমন অনেক সময় ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যারা নার্ভাস থাকে তাদের হয় আওয়াজ খুব নিচে, ধরেন আপনাকে আমি এখানে যারা জোরে, মানে মোটামুটি যাদের ভয়েস একটু লাউড, তাদের কাউকে যদি প্রেজেন্টেশন দিতে বলি, তাদের ভয়েসটা তখন হয় আচ্ছা, আমরা আজকে কথা বলবো, তখন ভয়েস কিন্তু অনেক লো হয়ে যায়। তার মানে কি, ইউ আর নট কনফিডেন্ট, কারণ ইউ আর আউট অফ ইউর কমফোর্ট জোন, এবং এই জন্য আপনার নর্মাল ভয়েসটা কিন্তু আপনি তখন আর ইউজ করতে পারতেছেন না। সো এই যে শেকি ভয়েস, লো ভয়েস, হ্যাঁ, ইনকনসিস্টেন্ট ভয়েস, এগুলা হচ্ছে একদম নার্ভাসনেসের প্রাইম ইন্ডিকেটর। তো এই জন্য আপনি যে কন্টেন্টটা প্রেজেন্ট করতেছেন, আপনার কন্টেন্টের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভয়েস। আর তার চেয়েও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 55% শেয়ার যেটা, সেটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। মানে আপনাকে দেখে কি মনে হচ্ছে, কনফিডেন্ট মনে হচ্ছে কিনা। এখন দেখেন, লেটস লুক অ্যাট দ্য ফার্স্ট ক্লাস। আপনাদের যখন প্রথম ক্লাসটা আমি নিছি, আপনারা তো আমাকে দেখতে পান নাই, আপনারা কি শুনতে পাইছেন? হোয়াট ডিড ইউ হিয়ার? আপনারা শুনতে পাইছেন আমার ভয়েস। তো আমার ভয়েস শুনে আপনাদের তখন প্রথম কি কি মাথায় আসছে, আমাকে একটু বলেন। মানে যখন প্রথম, when I first started talking to you guys, বা when I first spoke to you guys, আমার ভয়েস শুনে আপনাদের কি মনে হয়েছে? আমার তো মনে হচ্ছে খুবই স্মার্ট। আরজেদের মতো মনে হচ্ছিল। কিসের মতো মনে হয়েছে বুঝি নাই। রেডিও জকি আরজে। ও, আরজেদের মতো? শিট ম্যান। না না না, ধারে কাছেও আমি নাই। আচ্ছা, তারপর আর কেউ? দ্যাটস উইয়ার্ড। ভাইয়া আপনার মানে আপনি খুব অ্যাটেনশন নিয়ে কথা বলেন, মানে আপনার কথাটা খুব মানে অ্যাটেনশন ক্রিয়েট করে, মানে মনোযোগটা মানে আচ্ছা করে। আচ্ছা, বাট আমার, আর খুব হ্যাঁ, কনফিডেন্ট লাগে আমার কাছে যে আপনি যা বলতেছেন আপনি জেনে বলতেছেন আচ্ছা এরকম। আচ্ছা, মানে সাউন্ডস কনভিন্সিং আর কি, তাই না? ওকে, তো এখন হ্যাঁ, আমার ভয়েসে, ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া আমার প্রথম আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমাদের এই মেন্টরটা স্মার্ট, আমার এটা মনে হয়েছে ভাইয়া। কেন, অন্য আর মেন্টর গুলো কি খ্যাত মনে হয়? সেখানে ভাইয়া মানে আমি আসলে মেন্টর আপনি আনসারি ভাইয়া, আচ্ছা, মানে আপনি যখন কথা বলছেন আমার হ্যাঁ, এরকম মনে হয়েছে। আর মানে একদিন ক্লাস করে এটা সত্যি যে আপনি যেটা বুঝেন আমি খুব ভালো, মানে আর আরেকটা জিনিস সত্যি যেটা আপনার ক্লাস করতে ভালো লাগে। আচ্ছা, আমার মানে থ্যাংক ইউ সো মাচ, দ্যাট মিনস আ লট টু মি, থ্যাংক ইউ। মানে বিকালের এই সময়টা তো ঘুমের, কিন্তু অনেক সময় ক্লাসে ঘুম আসে, কিন্তু আপনার একটা ক্লাসেও আমার কোনোদিন ঘুম পায় নাই ভাইয়া। দেখেন, আমি যে টপিক গুলা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, এইগুলা আপনাদের পুরো কারিকুলামের সবচেয়ে বোরিং টপিক, কিন্তু একদম অনেস্টলি স্পিকিং। কারণ হচ্ছে এখানে মানে অনেক থিওরিটিক্যাল ব্যাপার আছে, অনেক আলোচনার ব্যাপার আছে। তো আমি জানি যে টপিক গুলা বোরিং, তো আমি চেষ্টা করি যে যতটুকু ভাই এটাকে এটা লাইভলি বোরিং রাখা না, যায়। আমরা আসলে এই ব্যাপারগুলো জানি না। আচ্ছা আচ্ছা এটা আচ্ছা বোরিং আচ্ছা। কেন? এজন্য আমাদের কাছে বোরিং লাগে। না, কারণ হচ্ছে কি, স্কিল পার্ট হচ্ছে আপনারা বিভিন্ন লিঙ্কে ক্লিক করতেছেন, ফাটাফাট এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে চলে যাচ্ছেন, নতুন নতুন জিনিস দেখতেছেন। এখানে তো মোটামুটি সব থিওরিটিক্যাল কথা, সবই আর্টস এর ব্যাপার স্যাপার, তাই না? হ্যাঁ সো এই জন্য অ্যাস্থেটিক ব্যাপার স্যাপারগুলো একটু বোরিং হয় ইউজুয়ালি অন্যান্য ব্যাপারের চেয়ে। ভাইয়া, এটাই আসলে আনসারি ভাইয়া খুব ভালো বুঝায় এবং উনি আমার না, আনসারি ভাই খুব চিল একটা মানুষ, মানে যে বলে না যে ভাই বেরাদার টাইপের একটা, মানে একদম খুব চিল একটা মানুষ, আমাদের খুব জোস লাগে ওনারে, অন্যরকম একটা আমাদের মানুষ। অনেক বোঝানোর চেষ্টা করে, একটা টপিক Yeah. নিলে না, চেষ্টা করে দুইটা। হি ইজ রিয়েলি এফিশিয়েন্ট, খুবই ভালো একজন মানুষ। তো এখন যেটা হচ্ছে যে, তো বাট এখন ভয়েস কোয়ালিটির বেলায় আসি। যখন আপনারা প্রথম আমার ভয়েস শুনছেন, আপনারা কিছু কিছু জিনিস খেয়াল করছেন, এটা আপনারা হয়তো জানেনও না, বাট আপনারা কিন্তু খেয়াল করছেন যে আমার ভয়েসে কোনো শেকিনেস ছিল কিনা, বা আমার আমি কি খুব বেশি আটকায় আটকায় কথা বলতেছি কিনা, আমার কথা বলার ফ্লোটা কিরকম, আমার ভলিউমটা কিরকম, আমার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসতেছে কিনা, এরকম এই যে ভয়েস যে কোয়ালিটি গুলা, আমার ভয়েসটা কি খুব উঁচু নাকি খুব নিচু, মানে আমার ভয়েসটা কি চিকন নাকি মোটা। তো আমার ভয়েস যখন আপনারা ভারী মোটা শুনছেন, আপনারা হয়তো মনে করেছেন না খুব বড় সড়ো টাইপের হয়তো মানুষ হবে, বাট আপনারা যদি খুব চিকন নাকি সুরের কারোর যদি ভয়েস শুনতে, আমি যদি এইভাবে কথা বলতাম, হ্যাঁ ওয়েলকাম টু ইয়োর বায়ার কমিউনিকেশন সেশন, হ্যাঁ আমি আপনাদের বায়ার কমিউনিকেশন মেন্টর বলছি, আপনারা আমার সাথে ইংরেজিতে কথা বলবেন, আমরা ইংরেজি শিখবো, এইভাবে যদি আমি কথা বলতাম প্রথম ক্লাসে, তাহলে আপনারা কি ধারণা করতেন? আপনার মনে হয় যে আয়া পিদ্দি ছোটখাটো টাইপের অপুষ্ট, মনে হয় চিকনা চাকনা কেউ কোনো একটা মেন্টর, তাই না? তো দেখেন,
ভয়েস কোয়ালিটির সাথে আমরা যখন একটা মানুষকে দেখতে পাচ্ছি না, তখন অনেকগুলা কোয়ালিটি কিন্তু আমরা অ্যাসোসিয়েট করতেছি ভয়েস কোয়ালিটির সাথে, জাস্ট ভয়েস কোয়ালিটির সাথে। আমরা কিন্তু লোকটাকে তখনও দেখিও নাই। ওকে, সো এই জন্য ওয়ার্ডস এর চেয়ে আপনি যা বলতেছেন সেটার চেয়ে আপনার ভয়েস কোয়ালিটি এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা আমাকে সামনাসামনি দেখেন নাই কারণ আপনাদের সাথে আমি ফিজিক্যাল ক্লাস কখনো পাই নাই, সামনাসামনি কখনো ফিজিক্যালি ক্লাস হয় নাই, সো এই জন্য আপনারা হয়তো দেখেন নাই। বাট যখন আপনারা মোটামুটি মানে যদি আপনারা আমাকে সামনাসামনি দেখতেন তাহলে হয়তো দেখতেন যে আমার ভয়েসটা যেরকম বা আমার ভয়েস শুনে আমাকে যতটুকু কনফিডেন্ট মনে হয়েছে, আমার বডি ল্যাঙ্গুয়েজেও আমাকে অতটাই হয়তো বা কনফিডেন্ট আপনাদের কাছে মনে হচ্ছে। ওকে, সো এই জন্য একজন ভালো প্রেজেন্টার বা যার কথা শুনে লোকজন পছন্দ করে বা যার কথা শুনতে লোকজন মজা পায় বা যার কথা শুনতে আরো আগ্রহ বোধ করে, তাদের দেখবেন যে ভয়েস কোয়ালিটি, তারা যেটা বলতেছে তার চেয়েও তার ভয়েস কোয়ালিটি এবং বডি ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলা মাচ মোর এমফেসাইজড বা মাচ মোর প্রমিনেন্ট। ভালো স্পিকারদের দেখবেন বডি ল্যাঙ্গুয়েজ খুব সাবলীল এবং খুব কমফোর্টেবল তারা থাকে, তারা কখনো মানে স্টিফ হয়ে থাকে না, এক জায়গায় মানে একদম রোবটের মতো দাঁড়া থাকে না, একদম শক্ত হয়ে থাকে না বেসিক্যালি। ওকে, আর ভয়েস কোয়ালিটি যেটা, তাদের ভয়েসে কোনো কাঁপা কাঁপা ব্যাপার থাকে না, একটা স্টেডি ভলিউম তারা মেনটেন করে এবং তারা বুঝতে চেষ্টা করে যে কতজন মানুষের সামনে তারা কথা বলতেছে, তার ভলিউম কতটুকু বাড়াতে হবে বা ভলিউম কতটুকু কমাতে হবে। ওকে, আচ্ছা, আমরা এখন এটা জাস্ট এইটুকু রাখলাম যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস কতটুকু ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য। এখন আপনাদের ওখানে মনে আজান দিয়ে দিয়েছে, রাইট? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে একটা ব্রেক দেই কুইক, জাস্ট 15 মিনিটস একটা ব্রেক দিই, কারণ আমরা খুব বেশি এটা ড্র্যাগ করবো না, আমরা ব্রেকের পরে তাড়াতাড়ি এটা শেষ করে ফেলার চেষ্টা করবো। জাস্ট 15 মিনিটস একটা ব্রেক দিচ্ছি। 18 বাজে তো, 15 যোগ করলে কত হয়? 33। হ্যাঁ, 4:33 পর্যন্ত। ওকে, 4:33 আমরা আবার স্টার্ট করি। ওকে, অলরাইট, সো ব্রেকের আগে আমরা দেখলাম যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কন্টেন্ট তো অবশ্যই ইম্পর্টেন্ট, আমি বলবো না যে কন্টেন্ট ইম্পর্টেন্ট না, কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং টু টক অ্যাবাউট, বাট তার চেয়েও ভয়েস, বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলা, সাবলীল ভঙ্গিমা, সাবলীল কণ্ঠ, এই জিনিসগুলা খুবই জরুরি। এখন দ্য ম্যাজিক পোর্শন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেননি মনে হয়। হ্যাঁ, না, স্ক্রিনটা শেয়ার করা হয়নি। থ্যাংক ইউ ফর থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি। Boom. Yep, got it. Okay, so now let's talk about the magic potion. হ্যাঁ, রেকর্ডিং চলতেছে। So the magic portion is যে আপনার কি কি লাগবে একজন ভালো প্রেজেন্টার হতে হলে বা আপনার প্রেজেন্টেশন ভালো হতে হলে কি কি লাগবে। ইটস নট অনলি যে স্টেজে দাঁড়ায় কথা বলতে হবে বা লোকজনের সামনে, এটা ভার্চুয়াল কনফারেন্সিং, ধরেন আপনি যদি স্কাইপে কথা বলেন, জুমে বলেন, যে কোনো ভার্চুয়াল কনফারেন্সিং এর জন্য দ্য সেম থিং অ্যাপ্লাইজ, একদম সেম প্রিন্সিপলস, কোনো ডিফারেন্স নাই এখানে। ওখানে জাস্ট কিছু টেকনিক্যাল অ্যাসপেক্ট যোগ হয়, বাট দ্যাটস ডিফারেন্ট, বাট উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাস্থেটিক অ্যাসপেক্ট হিয়ার। তো দ্য ম্যাজিক পোর্শন ইজ, ফার্স্ট হচ্ছে ভয়েস, কিপ ইট স্টেডি, প্র্যাকটিস করেন যে ভয়েস যেন শেকি না হয়, লাগলে একটু সারগাম করেন যে এ ই, এরকম জাস্ট কিছু ভয়েস ড্রিল করার চেষ্টা করেন টু ইউজ ইউর, কারণ যে আমাদের যে ভোকাল ট্র্যাক্ট আছে বা আমাদের যে স্বরযন্ত্র যেটাকে বলা হয়, আমাদের ভোকাল ট্র্যাক বা ট্র্যাকিয়া যেটাকে বলা হয়, ট্র্যাকিয়ার উপরে থাকে ল্যারিংস, ল্যারিংসের উপরে থাকে ফ্যারিংস। সো ল্যারিংস এবং ফ্যারিংস থেকেই, ফুসফুস থেকে উৎপাদিত যে শব্দ সেটা আমাদের মুখে আসে, দেন আমাদের জিভ বা আমাদের দাঁত, তালু, এগুলোতে বিভিন্ন জায়গায় ম্যানুভারিং করার ফলে আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করি। সো এখন যেটা হচ্ছে যে এই ভোকাল, এগুলা কিন্তু সবই মাসল, এগুলা কিন্তু সবই মাংস, মাসল। তো এগুলাকেও কিন্তু এক্সারসাইজ করার দরকার আছে। তো এই যে যেমন সিঙ্গাররা কি করে, সিঙ্গাররা বিভিন্ন সুরে বা বিভিন্ন স্কেলে যাওয়ার জন্য তাদের ভোকাল যে মাসলগুলো আছে বা তাদের ভয়েস ষড়যন্ত্র যে মাসলগুলো, সেগুলাকে সারগাম করার মাধ্যমে এক্সারসাইজ করে। সো প্রেজেন্টেশন ইজ জাস্ট লাইক দ্যাট, স্পিকিং ইজ জাস্ট লাইক দ্যাট। তো সেই ক্ষেত্রে আপনার এরকম কিছু হালকা পাতলা সারগাম আপনি করতে পারেন, জাস্ট ওই ভাওয়েলগুলো উচ্চারণ করেন, অ্যাটলিস্ট ভাওয়েলগুলো উচ্চারণ করলেও বেটার। ভাওয়েল কয়টা আছে? এ, ই, আই, ও, ইউ। তো আপনি রোজ সকালে অথবা সন্ধ্যার দিকে, এই দুইটা সময় ভয়েস ফ্লেক্সিবল থাকে এবং ভয়েস সফট থাকে। একদম সকালে ঘুম থেকে উঠে অথবা সন্ধ্যার দিকে, এই দুইটা সময় রেওয়াজ করার জন্য বেটার। আই এম নট সেইং যে আপনি একদম সারেগামা পাদানিসা গুলো শুরু করেন, ওটা দরকার নেই। আপনি জাস্ট ভাওয়েল গুলো প্র্যাকটিস করেন যে এ, হ্যাঁ, এ দিয়ে আপনি ধরেন 15 সেকেন্ড টান দিলেন, এভাবে করে আপনি 15 সেকেন্ড ধরলেন। যেমন ই, আই, হ্যাঁ, ও, ইউ, এই 5টা ভাওয়েল আপনি অ্যাটলিস্ট প্র্যাকটিস করার চেষ্টা করেন। এটাই হচ্ছে আপনার সারগাম। দেন হচ্ছে স্টেজ প্রেজেন্স। স্টেজ প্রেজেন্সের ব্যাপার যেটা হচ্ছে যে
আম, এটা তো অ্যাকচুয়ালি স্টেজে না দাঁড়াইলে আপনি বুঝতে পারতেছেন না, বাট তারপর একটা সিমুলেশন করা যায়। আপনি হয়তো কয়েকজন লোক ডেকে এটা করতে পারেন, বাট সেটা অনেক ডিফিকাল্ট, সবাইকে ফ্রি পাইতে তো হবে, তাই না? সবচেয়ে ইজি অল্টারনেটিভ হচ্ছে যেটা আপনারা অলরেডি করে আসছেন, সেটা হচ্ছে ক্যামেরার সামনে প্র্যাকটিস করা। একটা ক্যামেরা আপনার সামনে থাকা অথবা 5টা মানুষ বসে থাকা, এটা একই এফেক্ট। আপনাদের মনে আছে যখন আপনারা ইন্ট্রো ভিডিওগুলো তৈরি করছিলেন? ডু ইউ রিমেম্বার? কারো মনে পড়তেছে কিছু? জিয়াস ভাইয়া। জি ভাইয়া। তো ক্যামেরা যখন সামনে ছিল, ধরেন আপনার সামনে কেউ ছিল না, শুধু ক্যামেরাটা ছিল, তখন কি নার্ভাস লাগে নাই? কিরকম মনে হয়েছে তখন? অবশ্যই। অনেক নার্ভাস লাগছে। জি ভাইয়া। তো আমি তো 20 বার মতো প্র্যাকটিস করেছি, তারপরে ভুল হয়ে যেত। এই তো দেখেন, একটা ক্যামেরা একটা জড় বস্তু, এটারও কিন্তু একটা এফেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, ছবিও দেইনি ভাই, শুধু ভয়েসটা রেকর্ড করছি, তাতেও এই তো দেখছেন। তো দেখেন, একটা 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 5জন মানুষ সামনে বসায় রাখা বা একটা ক্যামেরা বসায় রাখা একই জিনিস। তো সবচেয়ে ইজি ব্যাপার হচ্ছে সবারই আপনাদের ক্যামেরা আছে, সবারই ফোন আছে, জাস্ট রেকর্ড ইয়োরসেলফ। এটাতে আপনার ওই যে কমফোর্টেবল হওয়া, লোকজনের সামনে কমফোর্টেবল হওয়া বা ক্যামেরার সামনে যে কমফোর্টেবল হওয়া, সেই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। আর দেন হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট হচ্ছে যখন আপনি মাল্টিপল লোকজন আপনার সামনে থাকবে, এটা অবশ্য প্র্যাকটিস করার কিছু নাই, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনি চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের দিকে অ্যাটলিস্ট 5 সেকেন্ড করে তাকানো। তার মানে এই না যে আপনি একদম রুমের এক কোণা থেকে গোনা শুরু করবেন, একজনের দিকে তাকালেন, মনে মনে গুনলেন 1 2 3 4 5, দেন আবার পরের জনের দিকে তাকালেন 1 2 3 4 5। ইটস নট লাইক দ্যাট। আপনি সোজা কথা যে মুভ অ্যারাউন্ড দ্য রুম। আপনি প্রথমে এই ডান কর্নারে যে বসে আছে তার দিকে তাকালেন, দেন মাঝখানে যে বসে আছে তার দিকে তাকালেন, বা দেন হঠাৎ করে ওই কর্নার একদম পিছনের দিকে তাকালেন। হ্যাঁ, সো আপনার আইস শুড বি মুভিং অ্যারাউন্ড, এবং যারা যারা আপনার উপস্থিত অডিয়েন্স যারা যারা আছেন তাদের দিকে, তাদের চোখের দিকে তাকাবেন। মাটির দিকে, ওয়ালের দিকে, বোর্ডের দিকে, উপরের দিকে, জানলা দিয়ে বাইরে, হ্যাঁ, অন্য কোনো দিকে তাকাবেন না। আই কন্ট্যাক্ট উইথ দ্য অডিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দেন হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজটাও এটা আস্তে আস্তে যখন ক্যামেরার সামনে আপনি দাঁড়ানোটা প্র্যাকটিস করবেন, ওইটার সঙ্গে এই জিনিসগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করেন। সেটা হচ্ছে আপনি কিভাবে দাঁড়াচ্ছেন, সোজা হয়ে দাঁড়াচ্ছেন কিনা, আপনার হাত মুভ করছে কিনা। কোনো জিনিস বোঝানোর জন্য আমরা বিভিন্নভাবে হাত নাড়াচাড়া করি না, বড়, ছোট, মাঝারি, উঁচু, নিচু, হ্যাঁ, এরকম হ্যান্ড জেস্টার্স গুলো আমরা ন্যাচারালি যেটা আসে ওটা আপনি ন্যাচারালি মুভ করতে দিবেন, হাতটাকে ন্যাচারালি মুভ করতে দিবেন। হাত একদম ওই যে মুট করে রাখবেন না, বা হাত দিয়ে হাত ধরে রাখবেন না, সোজা কথা রোবটের মতো দাঁড়ায় থাকবেন না। হ্যাঁ, আচ্ছা। আর আদার জেস্টার্স যেমন এগুলো ফেশিয়াল এক্সপ্রেশন, যেমন ভুরু উচানো, ভুরু কোঁচকানো, চোখ বড় করা, চোখ ছোট করা, হাসি দেওয়া, বাঁকা হাসি দেওয়া, এই যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং স্মাইলিং। স্মাইলিং এর ক্ষেত্রে একটা রুল আছে, সেটা হচ্ছে আমি যেটা ফলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রতি 4-5 সেন্টেন্স পর আমি একটা ছোট্ট করে স্মাইল দিই। প্রতি 4-5 সেন্টেন্স পরে একটা করে স্মাইল দেয়। আপনার একদম ওই সারাক্ষণ ওই আয়মান সাদিকের মতো বা সোলাইমান শুকের মতো এরকম এত বড় ভেটকি দিয়ে রাখার কোনো দরকার নাই। এটা লুকস রিয়েলি অড। মনে হয় যে মানে ইউ আর প্রবলি অন সাম ইউ আর প্রবলি অন মারিজুয়ানা অর উইড অর সামথিং, মানে ইউ আর প্রবলি অন ড্রাগস অর সামথিং লাইক দ্যাট। সারাক্ষণ হাসতে হাসতে থাকলে ওরকমটাই মনে হবে। বাট ন্যাচারাল যেটা স্মাইল, ন্যাচারালি মানুষ সবসময় স্মাইল করে থাকে না। আই উড সে যে প্রতি 4-5 সেন্টেন্স পর একটা স্মাইল দেন। হ্যাঁ, ডোন্ট বি লাইক দ্যাম। ওকে। আর দেন হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স তো অবশ্যই এটা প্র্যাকটিস করার কিছু নাই, এটা জাস্ট আপনি যেদিন প্রেজেন্টেশন দিবেন বা যখন আপনি পাবলিক স্পিকিং এর জন্য যাবেন, অথবা যেদিন আপনার ক্লায়েন্টের সাথে আপনার মিটিং আছে, জুম বা স্কাইপে, মানে ভার্চুয়াল মিটিং আছে, সেই দিন আপনি সোজা কথা একটু শার্পলি ড্রেস করে থাকা, মানে একদম স্যুট বুট ব্লেজার টেজার পরার কথা বলতেছি না, বাট পরিচ্ছন্ন পরিপাটি থাকা আর কি, সোজা কথা। ওকে, এই জিনিসগুলা, এই যে কয়টা কম্পোনেন্ট বললাম, 1 2 3 4 5 6, না 1 2 3 4 5, এই 5টা কম্পোনেন্ট যদি আপনারা কম্বাইন করতে পারেন, দিজ আর দ্য 5 কি কম্পোনেন্টস অফ অ্যান এক্সেলেন্ট স্পিকার। একজন এক্সেলেন্ট স্পিকার হইতে হলে, একজন অ্যাভারেজ থেকে আপনি এক্সেলেন্ট তখনই হতে পারবেন যখন আপনি এই 5টা জিনিস কম্বিনেশন করে 5টা জিনিস আপনি ব্যালেন্স করতে পারবেন। সিম্পল এজ দ্যাট। আর প্রেজেন্টেশনটাকে ভালো করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আপনি ফলো করতে পারেন। এক হচ্ছে কিপ ইট সিম্পল। প্রেজেন্টেশন সিম্পল রাখবেন, খুব বেশি কথাবার্তা, প্রচুর প্যাসেজ, প্রচুর ইনফরমেশন ওখানে ঢোকাতে যাবেন না। সিম্পল প্রেজেন্টেশনটা আপনি আপনার পাওয়ার পয়েন্ট স্লাইডে যা যা রাখবেন খুব সিম্পল এবং বুলেট পয়েন্টস রাখার চেষ্টা করবেন। আর একটা দুইটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। মানে পিপল অলওয়েজ লাভ লিসেনিং টু স্টোরিজ, পিপল অলওয়েজ লাভ লিসেনিং টু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, পার্সোনাল অপিনিয়ন্স, অথবা কোনো হিস্ট্রি। হ্যাঁ, এরকম
নিজের পার্সোনাল কিছু, আপনি যে টপিক নিয়ে কথা বলতেছেন না কি জন্য, আপনার পার্সোনাল কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি নিজে কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স না পান, অন্য কারো কাছ থেকে শুনছেন অথবা ইন্টারনেটে ঘেটে কিছু পাইছেন, ওটা নিজের নামে চালায় দেন। নো ওয়ান ক্যান ফাইন্ড আউট যে আপনি কি বললেন না, মানে এটা সত্যি ঘটনা কি না। সত্যি শুধু বলবেন যে সত্যি ঘটনা অবলম্বনে। ওকে। আর ইমেজ ইউজ করবেন, প্রচুর পরিমাণে ইমেজেস ইউজ করবেন, ছবি টবি লাগাবেন প্রচুর পরিমাণে, কারণ একটা প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে একটা ভিজুয়াল মিডিয়া। তো ইমেজেস দিবেন, যেমন দেখেন এখানে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে রাখছি, আমি কিন্তু খালি রাখতে পারতাম, জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখতে পারতাম, বাট এটা আমি একটা ইমেজ দিছি জাস্ট টু মেক ইট লুক মোর ট্রেন্ডি অ্যান্ড প্রফেশনাল। আর সময়ে খেয়াল রাখবেন, আপনাকে যতটুকু সময় দেওয়া হবে চেষ্টা করবেন ততটুকু সময় বলার জন্য। আর যখন আপনি ওয়ান অন ওয়ান কথা বলতেছেন ভার্চুয়াল কনফারেন্সিং এ, তখন মেক শিওর যে আপনি যে আরেকজনের সময় একদম পুরো খেয়ে ফেলতেছেন না, আরেকজনকে কথা বলার সুযোগ দিয়েন। ওকে। আর বি পজিটিভ মানে হচ্ছে ওভারঅল বি পজিটিভ, যে কখনো নিরাশ হবেন না। আপনি যদি একটা দুটা ভুলও করেন, ধরেন স্ট্যামারিং হয়েছে, তোতলাইছেন, কোনো একটা জিনিস ভুল বলছেন, কারেক্ট করে নেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দ্য ওয়ার্ল্ড ইজ নট কামিং টু অ্যান এন্ড বিকজ অফ দ্যাট। আপনার এই ছোট্ট একটা মিস্টেকে পুরো দুনিয়া শেষ হয়ে যাচ্ছে না। ওকে, মহাভারত যুদ্ধ হয়ে যাচ্ছে না। সো এটা নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাবে না। লোকজন এটাই করে, লোকজন ওভার কারেকশন করতে যায়, ওভার থিঙ্কিং করে, এবং বেশি সেলফ কনসিয়াস হয়ে যায় যে আরে এই ভুলটা করলাম, কি লোকজন কি মনে করবে, এটা নিয়ে এগুলো নিয়ে তো মাথা। আপনার এই ছোট্ট একটা জিনিসে কিছুই থেমে থাকতেছে না, কোথাও কিছুই হচ্ছে না। ইটস আ টাইনি স্পেক ইন দ্য ইউনিভার্স, নাথিং ইজ হ্যাপেনিং ডিউ টু দ্যাট। সো এটা নিয়ে কখনোই মাথা খুব বেশি ব্যতিব্যস্ত হবেন না। আর প্রিপারেশন তো অবশ্যই নেবেন। প্রিপারেশনের ব্যাপারে আর নতুন করে কিছু বলার নাই অ্যাকচুয়ালি। আপনার অডিয়েন্সের ব্যাপারে একটু জানার চেষ্টা করবেন, আর মাঝে মাঝে একটু থামবেন, প্রতি 2-3 সেন্টেন্স পর একটু থামবেন, একটু দম নেবেন। লোকজন যেটা হয় যে যখন টেনশনে পড়ে যায় তখন দম নেয় না, দম আটকায় ফেলে, এবং এটার জন্য পারফরমেন্স আরো খারাপ হয়ে যায়, কারণ তখন ব্লাডে অক্সিজেন যায় না, ব্লাডে অক্সিজেন থাকে না, মাথা ব্রেনে অক্সিজেন পৌঁছাতে পারে না, এবং এটার কারণে যেটা হয় যে ব্রেন অক্সিজেন না পাইলে ঠিকমতো কাজ করতে পারে না। সেই জন্য অক্সিজেন যাওয়াটা, ঠিকমতো স্টেডি ব্রিদিং করাটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ব্রিদিং করবেন তো ব্রেন ঠিকমতো কাজ করবে, আর ব্রেন ঠিকমতো কাজ করলে অবশ্যই আপনি যে কোনো সমস্যা থেকে উত্তরণের একটা না একটা উপায় খুঁজে বের করতে পারবেন। সো রিমেম্বার টু ব্রিথ, ব্রিদিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর বডি ল্যাঙ্গুয়েজের কথা তো আমরা অলরেডি বলছি, এটা নতুন করে কিছু বলার নাই। পাওয়ার পোজ অ্যাকচুয়ালি এটা এখানের জন্য ইম্পর্টেন্ট না। পাওয়ার পোজ হচ্ছে যে দাঁড়ানোর ব্যাপারটা, তো মেয়েরা তো এভাবে দাঁড়ানো, এটা ছেলেদের জন্য অ্যাকচুয়ালি, সো এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল না। আর হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি মাথা ঠান্ডা রাখবো কিভাবে। ওকে, মাথা ঠান্ডা রাখবো কিভাবে? তো ধরেন আপনার প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং বা ভার্চুয়াল কনফারেন্স যেটাই হোক না কি জন্য, এটার আগে 10 মিনিট আপনি কোনো পড়াশোনা বা কোনো কিছু কম্পিউটার বা মোবাইলের সামনে যাবেন না। 10 মিনিট একটু পায়চারি করে আসবেন বাইরে, কোনো একটু খোলা জায়গায়, হয়তো বারান্দায়, হয়তো বা ছাদে, হয়তো বা বাইরের রাস্তায়, বা আপনি যেখানে প্রেজেন্টেশন দিবেন তার সামনে করিডোরে, মানে একটু খোলা জায়গায় একটু হাঁটাহাঁটি করবেন, দেখবেন মাথা ঠান্ডা হয়ে যাবে অনেকখানি। আর ভিজুয়ালাইজেশন করতে পারেন, অনেকের ক্ষেত্রে এটা কাজ করে, অনেকে কাজ করে না, যে চোখ বন্ধ করে চিন্তা করে যে না আমি নায়াগ্রা ফলসের ওখানে দাঁড়ায় রয়েছি, বা আমি হিমছড়ি চলে গেছি, নীলগিরি ওখানে জলপ্রপাতের নিচে দাঁড়ায় রয়েছি। হ্যাঁ, ওরকম এটা অনেকের কাজ করে, অনেকের করে না। আমার ক্ষেত্রে করে না, আপনাদের ক্ষেত্রে হয়তো করতে পারে, নাও করতে পারে, জাস্ট সেইং আর কি। আর ডিপ ব্রেথস, প্রেজেন্টেশন দিতে যাওয়ার আগে, শুরু করার আগে, অ্যাটলিস্ট 2 থেকে 3 মিনিট আগে জাস্ট আপনি দুইটা জিনিস করতে পারেন। আপনি ডিপ ব্রেথ, একদম ওই যে ডাক্তাররা যেমন ওই যে ওই হার্টবিট বা যে ওই স্টেথোস্কোপ দিয়ে মাপার সময় যেরকম দম নিতে বলে না, যে লম্বা দম নেন, লম্বা শ্বাস নেন, ওরকম ডিপ ব্রেথ নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কয়েকটা। আর অথবা একটা করতে পারেন, আপনি কাউন্ট করতে পারেন যে 3, 2, 1, 5, 4, এরকম জাস্ট কাউন্ট করতে পারেন রিল্যাক্স করার জন্য। এটাতে আপনার একটু ডিস্ট্রাকশন ক্রিয়েটেড হবে, তাতে একটু করেও আপনার টেনশনটা একটু লাঘব হবে আগের চেয়ে। আর প্লেস এ ব্যাকআপ কোয়েশ্চেন ইন দ্য অডিয়েন্স। এটা হচ্ছে প্লেস এ ব্যাকআপ কোয়েশ্চেন ইন দ্য অডিয়েন্স, মানে হচ্ছে যে প্রেজেন্টেশনের মাঝখানে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন। যখন আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন আপনার ক্লায়েন্টের সামনে। হ্যাঁ, কেউ কিছু বলতে যাচ্ছেন? বুঝি নাই, হোয়াট ওয়াজ দ্যাট? আচ্ছা ভাই ভুলে মনে হয় ইয়া হয়ে আচ্ছা গেছিল, আচ্ছা মেবি। সাবমিট আচ্ছা হয়ে হ্যাঁ, গেছে। আচ্ছা, যেটা হচ্ছে যে ব্যাকআপ কোশ্চেন হচ্ছে যে যখন আপনি একটা জিনিস প্রেজেন্ট করতেছেন বা আপনি একটা ব্যাপারে কথা বলতেছেন, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেন টু দ্য অডিয়েন্স। আপনি অডিয়েন্সকে জিজ্ঞেস করতে, আমি আপনাদের কিন্তু অনেক রকম প্রশ্ন করি যে আপনাদের কি মনে হয়, আচ্ছা আপনার এই ব্যাপারটা একটু বলেন তো, আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে। সো এই কারণে আপনাদের মনে হয় যে দ্য রিজন আই এম আস্কিং ইউ দিস কোয়েশ্চেন ইজ বিকজ আই নো দি অ্যান্সার অলরেডি।
আমি যেহেতু লোকজন সেটাই জিজ্ঞেস করতে পছন্দ করে যেটার অ্যান্সার তারা অলরেডি জানে। লোকজন না জেনে প্রশ্ন করার চেয়ে যেটা জানে সেটার ব্যাপারে প্রশ্ন করতে আগ্রহী হয় বেশি। ক্লাসে এরকম সবসময় কিছু পাকনা ছেলে মেয়ে আপনারা সবসময় দেখছেন, আপনাদের ক্লাস মধ্যে এরকম ছিল যে পড়ে আসছে তারপর ওইটার ব্যাপারে টিচারকে প্রশ্ন করতে দেয়, স্যার আপনার কি মনে হয় না তাহলে এটা কি আমরা এটাও বলতে পারি, এরকম কিছু পাকনা টাইপের পোলাপাইন থাকে না। সো ওই রকম আর কি, এটা মানুষের একদম সহজাত একটা প্রবৃত্তি। সো যখন আপনি একটা প্রশ্ন থ্রো করতে পারছেন আপনার অডিয়েন্সকে, দ্যাট শোজ আ ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ কনফিডেন্স। তো ডেফিনেটলি এটা আপনি ইনকর্পোরেট করেন, দিস ইজ অ্যান এক্স ফ্যাক্টর দ্যাট ইউ ক্যান ইনকর্পোরেট উইথ ইন ইউর প্রেজেন্টেশন। তো এখন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস। ডুজ অ্যান্ড ডোন্টস হচ্ছে, ডুজ হচ্ছে যে কম্পোজ ইউর সেলফ, নিজেকে ঠান্ডা রাখবেন। যেই রুমে প্রেজেন্টেশন হবে বা যেখানে পাবলিক স্পিকিং হবে সেখানে একটু ঘুরে ঢুকে একটু দেখবেন, একটু পায়চারি করে দেখবেন, একটু নিজেকে ফ্যামিলিয়ারাইজ করার জন্য। যেটা হচ্ছে যে আপনি কোন ধরনের ড্রেস আপ করবেন সেটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন। হ্যাঁ, আর এই যে ধরেন আপনাকে কথা বলার জন্য একটা ডায়াস দেওয়া হয়েছে, একটা পোডিয়াম দেওয়া হয়েছে বা একটা জায়গায় দাঁড়াইতে বলেছে, ওই এক জায়গায় আটকে থাকবেন না, মুভ করবেন, এখান থেকে বের হবেন, এদিক যাবেন ওদিক যাবেন, অডিয়েন্সের মাঝখানে ঢুকে চলে যাবেন। হ্যাঁ, নড়াচড়া করবেন, মুভ করবেন, মুভমেন্ট ইজ নেসেসারি। আর স্টিক টু টাইম, টাইমের খেয়াল রাখবেন। আর স্মাইল, স্মাইল অ্যান্ড এনজয় ইউর সেলফ। স্মাইল করতে ভুলবেন না, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব পাওয়ারফুল একটা টুল। আর যেটা করবেন না সেটা হচ্ছে মাঝে মধ্যে এটা ঠিক আছে, বাট আপনি যদি প্রত্যেক সেন্টেন্সের জায়গায় প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের পরপর যদি আপনি এরকম করে আমি আজকে কথা বলবো নতুন একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে তার মানে কি, that means I'm not prepared at all, I haven't done my preparation, I haven't studied well, I haven't done my presentation preparation to the perfect sense. So সেক্ষেত্রে ডেফিনেটলি এগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, একটু কমায় রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আর যেটা হচ্ছে ডেথ বাই পাওয়ার পয়েন্ট ইনক্লুডিং, এই কাজটা ভুলেও করবেন না। জাস্ট রিডিং ফ্রম ইউর নোটস, ধরেন আপনি হাতে নোট করে নিয়ে গেছেন অথবা আপনি আপনার স্লাইড দেখে দেখে পড়তেছেন, এই কাজটা ভুলেও করবেন না। সবচেয়ে আনওয়ান্টেড, সবচেয়ে ডিসগাস্টিং কাজ হচ্ছে এটা প্রেজেন্টেশনের সময় এই জিনিসটা করা। তো ভুলেও প্রেজেন্টেশন দেখে দেখে পড়বেন না, আপনি জাস্ট প্রেজেন্টেশনে বুলেট পয়েন্ট দেওয়া থাকবে, আপনি আপনার মতো এক্সপ্লেইন করবেন। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সারসাইজ আছে, এক্সারসাইজ এখন আমরা দিচ্ছি না, লেটস স্কিপ দ্যাট। আচ্ছা, এখানে কিছু আছে ইম্পর্টেন্ট? না, এটাও তেমন ইম্পর্টেন্ট না। আচ্ছা হ্যাঁ, এইটা আপনাদের কাজে আসবে, সেটা হচ্ছে যেখানেই বলার সুযোগ পাবেন সেখানে একটু বলবেন। যখন আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে বলার বা ইনভাইট করা হচ্ছে সেখানে অবশ্যই এটা স্কিপ করবেন না, অবশ্যই কথা বলবেন। আর অনেস্ট ফিডব্যাক চাইবেন। লোকজনকে ধরেন কারো সামনে প্রেজেন্ট করলেন বা পরিচিত কারোর সামনে প্রেজেন্ট করলে অবশ্যই ফিডব্যাক চেয়ে নেবেন, জেনে রাখবেন যে আপনার পারফরমেন্সটা কিরকম হলো, আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করার অপরচুনিটি আছে। আরেকটা জিনিস, আপনারা ভালো প্রেজেন্টেশন কিরকম হয় বা ভালো প্রেজেন্টাররা কিভাবে কথা বলে, নিজেদেরকে কিভাবে উপস্থাপন করে, সেটা আপনারা দেখতে পারেন এই যে টেড টেড টক্সে। টেড টক্স কেউ ফলো করেন আপনারা, বা টেডএক্স? না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা, এটা কি ইউটিউব চ্যানেল নাকি? এটা একটা ইউটিউব চ্যানেল, আমি দেখাচ্ছি একটা মিনিট। নিম্মি বলেছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনি কি এখনো স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন দেখতে পাচ্ছি ভাইয়া। ওকে, নো ওয়ারিজ, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে টেডএক্স টক্স, এই চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি লিংকটা এখানে দিয়ে দিলাম, আপনাদের মেসেঞ্জারও দিয়ে দিই, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওকে, চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে এই বিভিন্ন অনেক ফেমাস লোকজনও আসে, আবার অনেক ভালো প্রেজেন্টারও আসে যারা ফেমাস না বাট ভালো স্পিকার। তো এদের কথাগুলো শুনবেন, এখানে অনেক বিভিন্ন প্রত্যেকে একটা না একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলে, এখান থেকে কিছু শিখতেও পারবেন, প্লাস এটাও দেখতে পারবেন যে ভালো স্পিকাররা অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা কিভাবে দেয়। সো ইটস গোনা বি ভেরি ইউজফুল। এই চ্যানেলটা আপনারা একটু ফলো করেন, ওকে, খুবই শিক্ষণীয়, খুবই ভালো একটা চ্যানেল। ওকে, সো এই হচ্ছে পাবলিক প্রেজেন্টেশনের, পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশনের টিপস অ্যান্ড ট্রিক্স। ওকে, এখন যা যা আলোচনা করলাম, কারো কোনো প্রশ্ন, কারো কোনো কনফিউশন? Anyone?
ওকে, সো এই যে প্রেজেন্টেশনটা যেটা আমি দেখালাম সেটা আমি আপনাদের দিয়ে দিব, ক্লাস রেকর্ডিংটাও দিয়ে দিব। একটু দেরি হবে আজকে ক্লাস রেকর্ডিংটা দিতে, আমি এখন যে আপনাদের ক্লাসটা শেষ করে একটু বাইরে যেতে হবে, আমি এসে রাতের মধ্যে সন্ধ্যার মধ্যে আপনাদের দিয়ে দিব, আপনাদের গ্রুপে এবং আপনাদের মেসেঞ্জারে দুটো জায়গায় দিয়ে দিব।